তাজকিয়া বলল, জিনটা প্রতিদিন আমার ব্লাউজ খোলে। তাজকিয়ার কলেজ ফ্রেন্ড মনীষা বলল, কি বলিস? তাজকিয়া বলল, অবিশ্বাস্য হলেও সত্যি। আমিও বিশ্বাস করতাম না, কিন্তু কিছুদিন যাবার পর নিশ্চিত হয়ে গেছি। মনীষা বলল, ব্লাউজ খুলে কি করে সে? তাজকিয়া বলল, জানি না, তবে আমার বুকে আমি স্পষ্ট কারো ছোঁয়া পাই। মনীষা বলল, যেমন? তাজকিয়া বলল, মনে হয় কেউ আমার স্তন ভোগ করে নিচ্ছে। মনীষা বলল, কোনো কবিরাজ দেখাসনি? তাজকিয়া বলল, না। তোকেই বললাম আমি, পরশু আমার গায়ে হলুদ, তার পরের দিন বিয়ে। স্বামীর কাছে কিভাবে মুখ দেখাবো আমি, বা ওনার কাছে আমি কিভাবে শেয়ার করব সেটাই ভাবছি। মনীষা বলল, তোর ফ্যামিলিকে জানাতে পারিস। তাজকিয়া বলল, আবার কি ঝামেলা হয় সেই ভয় জানাচ্ছি না। তুই তো জানিস রিয়াজকে আমি গত 5 বছর যাবৎ ভালোবেসে এসেছি। ভাগ্য আমার সহায়ক হয়েছে বলে ওর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। এখন বিয়ের আগে এসব নিয়ে মাতামাতি হলে যদি বিয়ে ভেঙে যায়? মনীষা বলল, কিন্তু তোর মনে হচ্ছে না যে তুই রিয়াজকে ঠকাচ্ছিস? তাজকিয়া বলল, জানি না, কিন্তু রিয়াজকে ছাড়া আমার বেঁচে থাকারও ইচ্ছে নেই। মনীষা বলল, যা ভালো বুঝিস। যাই হোক, আমি যাচ্ছি রে। কলেজে তোর সাথে আমার এইটাই শেষ দেখা। বিয়ের পর তো আর আসবি না, একেবারে তোর গায়ে হলুদে আসবো। তাজকিয়া বলল, ধনিয়াপাড়ার মেয়ে তাজকিয়া গত 2 মাস ধরে রাতের বেলা অস্বস্তি অশান্তি সহ্য করে আসছে। কোনো এক জিন তার ব্রা খোলে, প্রতিদিন অশ্লীলতায় মেতে ওঠে। তাজকিয়া অনুভব করতে পারে, কিন্তু চোখে দেখে না। বিষয়টা সবাইকে বলবে সেই মুখটাও নেই। বিয়ে ভাঙার ভয়ে সে আত্মগোপন করে রেখেছে সব। কিন্তু এই রিয়াজকে, তাজকিয়াদের বাসার পাশে রিয়াজদের বাসা, পাশাপাশি থাকায় প্রতিদিন তাদের দেখাটা হয়ে যেত। রিয়াজ প্রতিদিন ছাদে ব্যায়াম করার জন্য আসতো, আর তাজকিয়া চা খাওয়ার বাহানা ধরে ছাদে এসে রিয়াজকে দেখত। এই ঘটনা গত 5 বছর ধরেই ঘটে আসছে। রিয়াজকে কয়েকবার তাজকিয়া চিঠি পাঠায়, তবে ঝামেলা এক জায়গায়। রিয়াজ কখনো চিঠি হাতে পায়নি। সব চিঠি রিয়াজের ছোট ভাই রাজু তার মায়ের কাছে দিত। রিয়াজের মা ব্যাপারটা তাজকিয়ার মায়ের কাছে শেয়ার করে, আর ফ্যামিলিগতভাবেই ওদের বিয়ে ঠিক হয়। সব ঠিকঠাক হয়ে আসছিল, কিন্তু গত 2 মাস ধরে তাজকিয়ার সাথেই অস্বাভাবিক ঘটনা ঘটে আসছে। শিরোনাম এইটুকুই ছিল। চলুন এবার পরের ঘটনা জেনে আসি। কলেজ থেকে একরাশ দুশ্চিন্তা নিয়ে বাসায় ফিরছিল তাজকিয়া। কড়া রোদের প্রভাবে কপাল বেয়ে ঘাম প্রভাবিত হচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই তার। তাজকিয়ার মন শুধু এই জিনের ব্যাপার নিয়ে। কি হবে তার সাথে, বা কি হতে যাচ্ছে? কয়েকদিন পরেই তার বিয়ে। না চাই সে বিয়ে ভাঙুক, আর না চায় রিয়াজকে ঠকাতে। করণীয় কাজটা তার সাধ্যের বাহিরে। বলতে গেলে সমাধান খুঁজে পাচ্ছিল না সে। বাসায় ফিরে ব্যাগটা টেবিলে রাখে তাজকিয়া। ওর মা এসে বলল, কি রে, এত দেরি হলো কেন? তোকে বলেছিলাম আজ তোর বিয়ের কেনাকাটা করতে যাব, আগে আসা উচিত ছিল না? তাজকিয়া বলল, সরি মা, মনে ছিল না, আমি গোসল সেরে আসছি। কথা না বাড়িয়ে তাজকিয়া সোজা রুমে চলে যায়। দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়ায়। নিজের চেহারাটা দেখে নিজেই কান্না করতে লাগলো। তখনই জানালায় একটা খটখট শব্দ হয়। তাজকিয়া ভয়ে আটকে ওঠে। জানালার দিকে তাকিয়ে দেখে কেউ নেই, তবে একটা গোঙানির শব্দ আসছে। তাজকিয়া জানালার দিকে তাকিয়ে আছে। সে ভয় পেতে লাগলো, চিন্তা দিনেও এসে যায়নি তো? ভাবনার মাঝে হঠাৎ তাজকিয়া খেয়াল করে ব্যালকনিতে কেউ ধপাস করে পড়েছে, যা দেখে তাজকিয়ার চোখ কপালে ওঠার অবস্থা। রিয়াজ জানালা বেয়ে ওর রুমে প্রবেশ করেছে। হতভম্ব হয়ে তাকিয়ে থাকায় তাজকিয়া, হঠাৎ রিয়াজ কেন এখানে? আর এমন কিছু তাজকিয়া সত্যি আশা করেনি। বলতে গেলে তার অবিশ্বাস হচ্ছিল। রিয়াজ দৌড়ে এসে তাজকিয়াকে কোলে নেয়, তারপর বিছানায় ফেলে দিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। রিয়াজের প্রথম স্পর্শ, প্রথম নিঃশ্বাসের তাপ, প্রথম গায়ের গন্ধ পেয়ে তাজকিয়ার যেখানে উত্তেজিত হবার মতো অবস্থা, সেখানে সে হতবাক হয়ে তাকিয়ে আছে। রিয়াজের হঠাৎ কি হলো? রিয়াজ তাজকিয়ার কানে কানে বলতে লাগলো, কেমন দিলাম আমার সুন্দরী বউ, এরকম সারপ্রাইজ নিশ্চয়ই আশা করনি। তাজকিয়া বলল, আগে উপর থেকে নামো। রিয়াজ বলল, নামবো না,
যা বলার এখানেই বলো। তাজকিয়া বলল, তুমি এইভাবে কেন এসেছো? কেউ দেখে ফেললে? রিয়াজ বলল, কি হবে? তাজকিয়া বলল, কি হবে জানো না? খারাপ বলবে সবাই, বিয়ের আগেই। রিয়াজ বলল, তাতে বিয়ে ভাঙবে? ভাঙতে দাও, রিয়াজের সাথে তোর বিয়ে আমি হতে দিব না। হুট করে লাফিয়ে ওঠে তাজকিয়া। রুমের কোথাও রিয়াজ নেই। তাজকিয়া তার বুকের দিকে তাকিয়ে দেখে আবারও ব্রা খোলা। এইবার আর বুঝতে বাকি নেই ওই জিন ছিল। তাজকিয়া আবার ফুপিয়ে কাঁদতে থাকে। এবার যেন তার মনে হচ্ছে রিয়াজকে সে সব সময়ের জন্য হারাবে। তখনই দরজার বাহির থেকে তাজকিয়ার মা বলতে লাগলো, কি রে, রেডি হোস নাই? আমরা সবাই অপেক্ষা করতেছি। তাজকিয়ার আম্মুর ডাকে তাজকিয়া বলল, আসছি মা। অসহায় তাজকিয়ার দিন এভাবেই কাটতে থাকে। তাড়াতাড়ি রেডি হয়ে সে মার্কেটে যায়। কত স্বপ্ন ছিল তার। বিয়ের কেনাকাটা অনেক আনন্দের সাথে করবে। সেখানে মনমরা হয়ে আছে তাজকিয়া। সময় যত ঘনিয়ে আসছে তাজকিয়ার ভয়টা তত বেশি বাড়তে থাকে। হয়রানির মাঝেও মার্কেটিং শেষ করে বাসায় ফিরে সে। রাত 10টা বাজে। তাজকিয়া জানে একটু পরেই সে জিন আসবে, আবার তার অশালীন তাণ্ডব চালাবে। প্রতিদিনের মতো আজও তার পুরো শরীর ব্যথা হয়ে যাবে। ভয়ে ঘুমাচ্ছে না তাজকিয়া। বিছানায় বসে আনমনা হয়ে ভাবছে। সে এক গভীর ভাবনা। কিছুক্ষণ বাদেই তাজকিয়ার চোখ ঝাপসা হতে লাগলো। তাজকিয়া হাঁপিয়ে ওঠে। বুঝতে বাকি নেই জিনটা চলে এসেছে। তাজকিয়া দরজার দিকে এগিয়ে আসতে চায়। সে পালাতে চায়, আর সহ্য হয় না এই অশরীরীর অত্যাচার। কিন্তু চোখ ঝাপসা হওয়ায় তাজকিয়া দরজা খুঁজে পাচ্ছে না। হেলে ঢুলে পড়ে যাচ্ছে সে। হাতটা এগিয়ে দিয়ে অন্ধকারের মতো দরজার সন্ধানে আছে তাজকিয়া। এরই মাঝে হুট করে ফ্লোরে পড়ে যায় সে। চোখ ঝাপসা হলেও পুরো হুঁশ আছে তার। তখনই তাজকিয়া অনুভব করে তার পিঠের নিচে কেউ হাত ঢুকায়। তাজকিয়া ছটফট করতে থাকে। অদৃশ্য হাতটি তাজকিয়াকে তুলে কোলে নেয়। এরপর বিছানার দিকে নিয়ে ফেলে দেয় তাকে। তাজকিয়া ঝাপসা চোখ নিয়ে চটপট করছে আর চারিপাশে দেখার চেষ্টায় আছে। এবং সেই মুহূর্তে তাজকিয়ার চোখে নতুন কোনো ঘটনা আটকে যায়। অনেক লম্বা কিছু একটা তাজকিয়ার পায়ের পাশে দাঁড়ানো। পুরো শরীর কুচকুচে কালো। তার দেহ অনেক মোটা, কিন্তু মাথাটা একদম ছোট। ঝাপসা চোখে এর চেয়ে ভালো আইডিয়া করতে পারেনি তাজকিয়া। যা দেখেছে তারপরই জ্ঞান হারায় সে। রোদের আলো মুখে পড়তেই লাফিয়ে ওঠে তাজকিয়া। অনেক ঘাবড়ে আছে সে। তড়িঘড়ি করে বিছানায় বসে পড়ে। নিজের দিকে তাকিয়ে দেখে আজও শরীরে জামা নেই। গেঞ্জি বিছানায়, সাথে ব্রাটাও রাখা আছে। ভেঙে পড়ে সে। এইভাবে আর নিতে পারছে না। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। ক্লান্ত মস্তিষ্ক নিয়ে আবার শুয়ে পড়ে সে। কাল তাজকিয়ার গায়ে হলুদ। বাসায় মেহমান ভরপুর। বাসার চারিপাশে আলোকসজ্জা। আর বিয়ের স্টেজ তৈরি হচ্ছে। পাশের বিল্ডিং রিয়াজদেরও সেম অবস্থা। ব্যালকনিতে দাঁড়িয়ে সব দেখছে তাজকিয়া। এই দিনটার জন্য সে গত 5 বছর অপেক্ষা করে আসছে। আজ সেই দিন চলেই এলো। কিন্তু খুশিটা আর রইল না। মন খারাপের দেশে ডুবে থাকে সে। তাজকিয়া কনফিউজ হয়ে আছে। বিয়ের পর রিয়াজের রূপ ধারণ করে সেই জিন এসে না সহবাস করে ফেলে। আবার বিয়ের পিড়িতে রিয়াজের বদলে সেই জিন যদি কবুল বলে? জিনটা হচ্ছে করলে অনেক আগেই সহবাস করতে পারত, কিন্তু করেনি। কেন করেনি তা হয়তো তাজকিয়ার কাছে একটা রহস্যের গোলক ধাঁধা। তবে যে কোনো মুহূর্তে যা কিছুই হতে পারে। জিন তো হুমকি দিয়েই গেল, রিয়াজের সাথে বিয়ে হতে দিবে না। তাজকিয়ার মাথায় কিছু ঢুকছে না। ভাবতে না পেরে সে বেলকনি থেকে নিজের রুমে চলে আসে। মেহমানদের সময় দিতে দিতে দিনটা চলে যায়। তাজকিয়া সিদ্ধান্ত নেয় রিয়াজকে বিষয়টা বলে দিবে। যদিও বিয়ের আগে ওদের ফোনালাপ করার জন্য বলা হয়েছে, কিন্তু রিয়াজ নিজেই নিষেধ করেছিল। কেন করেছে সে জানে। এই মুহূর্তে তাজকিয়ার মনে হতে লাগলো রিয়াজের সাথে ব্যাপারটা বলা খুব জরুরি। সে রিয়াজকে ঠকাতে চায় না। বিয়ের আগে ছেড়ে চলে গেলে হয়তো মানিয়ে নিতে পারবে, কিন্তু বিয়ের পর ছেড়ে দিলে তাজকিয়ার সাথে তার ফ্যামিলিও ভেঙে পড়বে। অবশেষে তাজকিয়া ফাইনাল সিদ্ধান্ত নেয়, আজ সে রিয়াজকে বিষয়টা বলবেই। সন্ধ্যা করে সে বাসার বাহিরে আসে। রিয়াজের ছোট ভাইকে বলে রিয়াজকে যেন নিয়ে আসতে বলে। রাজু রিয়াজের কাছে না গিয়ে সোজা রিয়াজের মাকে বিষয়টা বলে।
রিয়াজের মা রিয়াজের রুমে গিয়ে রিয়াজকে বলল ব্যাপারটা। রাজু এমনই, ছোট মানুষ, তাছাড়া সে যাই কিছু হোক সবার আগে তার আম্মুকে বলবে এবং পরে অন্য কাউকে বলার প্রয়োজন মনে করে না। এদিকে তাজকিয়া বাসার নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ তাজকিয়ার ঘাড়ে কারো হাতের স্পর্শ। পিছনে তাকিয়ে তাজকিয়া দেখতে পায় রিয়াজ চলে এসেছে। তার রিয়াজকে হুট করে জড়িয়ে ধরে। রিয়াজ তাজকিয়াকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন আতঙ্কিত দেখাচ্ছে কেন? তাজকিয়া বলল, আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, দয়া করে পুরো কথাটা মন দিয়ে শুনুন। রিয়াজ বলল, বলো। তাজকিয়া বলল, আপনি প্রমিস করেন শোনার পর আমাকে ছেড়ে যাবেন না? রিয়াজ বলল, বলো তো আগে। এরপর তাজকিয়া প্রথম থেকে শেষ অবধি সব বলে। রিয়াজ বলল, ও আচ্ছা, জিনটাকে কখনো দেখেছো? তাজকিয়া বলল, না, ঝাপসা চোখে তার কালো রংটাই দেখেছি। তাজকিয়া বলল, দেখো তো এমন কি না। এই বলে রিয়াজ তার চেহারা বদলে ফেলে। তাজকিয়া আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। লাল লাল দুইটা চোখ আর কালো চেহারাটা আবার তার সামনে। পিছন থেকে রিয়াজ তাজকিয়াকে ডাক দেয়। তাজকিয়া পিছনে তাকিয়ে দেখে রিয়াজ দাঁড়িয়ে আছে। দৌড়ে তাজকিয়া রিয়াজের কাছে যেতে যেতে রিয়াজ অদৃশ্য হয়ে যায়। আবার তাজকিয়া অবাক হয়ে যায়। এগুলোর কোনোটাই রিয়াজ নয়, সবে জিনের ধোঁকা মাত্র। তখনই রিয়াজদের বাসার দরজায় তাজকিয়া রিয়াজকে দেখতে পায়। তাজকিয়ার সহ্য করতে না পেরে দৌড়ে তার বাসায় চলে আসে। সবাই তাজকিয়ার এমন অদ্ভুত আচরণ দেখে তাকিয়ে আছে। তাজকিয়া সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে রিয়াজ তাজকিয়ার পিছু পিছু তাদের বাসায় আসে। রিয়াজকে দেখে তাজকিয়ার বাসার মেহমানরাও অবাক হয়ে যায়। রিয়াজ তাজকিয়ার আম্মুকে জিজ্ঞেস করলো, তাজকিয়া কোথায়? তাজকিয়ার আম্মু বলল, সে দৌড়ে এসে তার রুমে চলে গেল। রিয়াজ বলল, রুমটা কোন দিকে? তাজকিয়ার আম্মু বলল, উপরতলার বাম পাশেরটা। রিয়াজ দৌড়ে তাজকিয়ার রুমের দরজায় যায়। এরপর দরজা ধাক্কাতে ধাক্কাতে তাজকিয়াকে ডাকে। তাজকিয়া দরজা খোলে না। ভিতরে সে ভীতুর মতো বসে কান্না করছে। রিয়াজ তাজকিয়াকে ডেকে যাচ্ছে। তাজকিয়া বিশ্বাস করতে পারছে না যে এইটা রিয়াজ, হয়তো এইটাও কোনো জিন। রিয়াজের প্রতিটা ডাকে তাজকিয়া আরও জোরে কান্না করতে লাগলো। তাজকিয়া দরজা খোলে না। ভিতরে সে ভীতুর মতো বসে কান্না করছে। রিয়াজ তাজকিয়াকে ডেকে যাচ্ছে। তাজকিয়া বিশ্বাস করতে পারছে না যে এটা রিয়াজ, হয়তো এইটাও কোনো জিন। রিয়াজের প্রতি ডাকে তাজকিয়া আরও জোরে কান্না করতে লাগলো। রিয়াজ দরজা ধাক্কানো বন্ধ করে থেমে যায়। তাজকিয়া রুমে বসেই কান্না করছে। তাজকিয়ার মা সহ বাকি মেহমানরাও উপরে আসে। তাজকিয়ার মা রিয়াজকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে? রিয়াজ বলল, না আন্টি, তাজকিয়া আমাকে বাসার নিচে আসতে বলল, আমি নিচে এলাম। এরপর সে আমাকে দেখে হঠাৎ ভয় পেয়ে যায়। আমি ডাক দিতেই সে দৌড়ে বাসায় চলে এলো, কিছুই বুঝিনি। তাজকিয়ার মা বলল, এইটা কেমন কথা, হুট করে এমন কেন করবে সে? তাজকিয়ার আম্মুর কথার মাঝেই তাজকিয়া দরজা খোলে। সবাই ওর দিকে তাকিয়ে আছে। তাজকিয়া সবার সামনে বলল, মা, আমি রিয়াজের সাথে আলাদা করে কথা বলতে চাই, আপনারা নিচে যান। তাজকিয়ার মা বলল, কিন্তু কি হয়েছে মা, সেটা তো বল। তাজকিয়া বলল, তোমাদের বলতে পারলে এতক্ষণে তো বলেই দিতাম, তাই না? তাজকিয়ার মা বলল, আচ্ছা, রাগের কিছু হয়নি, আমরা নিচে যাচ্ছি, তুই কথা বল। তাজকিয়ার মা কথাটা বলতেই সবাই নিচে নেমে আসে। এদিকে তাজকিয়া রিয়াজকে রুমে ডাকে। রিয়াজ রুমে ঢোকার সাথে সাথে তাজকিয়া দরজা বন্ধ করে দেয়। রিয়াজ কিছুটা বিস্ময়কর চেহারা নিয়ে তাকিয়ে আছে। তাজকিয়া দরজা বন্ধ করে দৌড়ে এসে রিয়াজকে জড়িয়ে ধরে। রিয়াজ সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তাজকিয়ার চোখের পানি রিয়াজের সাদা শার্টটা ভিজিয়ে দেয়। রিয়াজও কিছু বলে না, বলবেও বা কি, যেখানে সে কিছুই জানে না। অজানা রহস্যটা জানার জন্য রিয়াজ তাজকিয়ার দুই ঘাড়ে হাত রাখে। এরপর সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে বলো আমাকে। কথাটার জবাব দেওয়ার আগেই তাজকিয়া দেখে রিয়াজের পিছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে। তাজকিয়া চোখ বড় বড় করে ফেলে। রিয়াজ তাজকিয়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে সব কিছু। এরপর রিয়াজও পিছনে তাকায়, কিন্তু কিছুই নেই পিছনে। তাজকিয়া বলল, আপনি কালো ছায়াটা দেখতে পাচ্ছেন না? রিয়াজ তাজকিয়ার কথাই বলল,
কই কিসের কালো ছায়া? তাজকি আবার রিয়াজকে জড়িয়ে ধরে, আবার সে কান্না করতে লাগলো। রিয়াজ তাজকিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমি ব্যাপারটা বুঝে নিলাম, নিশ্চয়ই কোনো এক অশরীরই তোমার পিছু নিয়েছে, কিন্তু চিন্তা করার কারণ নেই, আমি আছি তো। এসব জিন ভূত আমি হাতের উপর নাচাই। হঠাৎ রিয়াজের মুখে এমন কথা শুনে তাজকিয়া মাথা তুলে সোজা হয়, অবাক হয়ে রিয়াজের দিকে তাকিয়ে আছে। রিয়াজ হ্যাঁ সূচক ইঙ্গিত দিয়ে আবার বলল, ঠিকই শুনেছ, চলো আমার সাথে। তাজকিয়ার হাত ধরে রিয়াজ তাকে নিচে নিয়ে আসে। সবাই ওদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়াজ তাজকিয়াকে তার মায়ের কাছে দাঁড় করিয়ে বলল, তাজকিয়া কোনো একটা কারণ নিয়ে আপসেট আছে, তাকে একটু দেখে শুনে রাখুন। আমি বোঝাতে চাচ্ছি তাজকিয়াকে এই 2 দিন আপনার সাথেই রাখুন, বিয়েটা হয়ে যেতে দিন, এরপর আমি সব ঠিক করে দিব। তাজকিয়া রিয়াজের কথা শুনে ভরসা পায়। রিয়াজের সময়ে তার পাশে দাঁড়াবে সে হয়তো ভাবেওনি, কিন্তু কথায় আছে, আমরা যা দেখি তা হয় না, আর যা দেখি না সেটা ঘটে যায়। চলুন পরিষ্কার করে বলি। বাসায় গিয়ে রিয়াজ দরজা লাথি মেরে খুলে ফেলে। রিয়াজের আম্মু আচমকা লাফিয়ে ওঠে সোফায়। রিয়াজ রাগান্বিত চেহারা নিয়ে দৌড়ে এসে কাচের টেবিলটায় সজোরে লাথি মারে। কাচের টুকরোগুলো পুরো ফ্লোরে ছড়িয়ে যায়। এতে রিয়াজের পাটাও কিছুটা ক্ষত হয়ে যায়। বাসার সবাই রিয়াজের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ওর হঠাৎ কি হয়েছে? রিয়াজ রাগে গজগজ করে সোজা সোফায় গিয়ে বসে। রিয়াজের মা এসে রিয়াজকে জিজ্ঞেস করলো, কি রে, হঠাৎ কি হয়েছে তোর? এভাবে সব ভাঙচুর করছিস কেন? রিয়াজ বলল, তুমিও পারো মা, বিয়ে ঠিক করার আগে মেয়ের সম্বন্ধে জানা উচিত ছিল না? কি ভূত জিনের সাথে বিয়ে ঠিক করলাম আমার? মা বলল, ভূত জিন? তা কোথা থেকে এলো? রিয়াজ বলল, ওই যে তোমার পছন্দের মেয়ে তাজকিয়া মাথায় জিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুমি জানো আমি এসব ভয় পাই, আর তুমি অমন মেয়ের সাথে বিয়ে ঠিক করলা? এই বিয়ে ভেঙে দাও। মা বলল, কি বলছিস রিয়াজ, বিয়ে কিভাবে ভাঙবো? কালকেই তোর গায়ে হলুদ। রিয়াজ বলল, সে যাই হোক, আমি এই বিয়ে করতে পারবো না। সোজা করে বলতে গেলে আমি এই তাজকিয়াকেই বিয়ে করতে পারবো না, অন্য মেয়ে দেখো মা। মা বলল, রিয়াজ বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, আমরা তাজকিয়াকে কবিরাজের কাছে নিয়ে যেতে পারি। রিয়াজ বলল, সে যা মন চাই করো, কিন্তু এমন ভূত জিনওয়ালা মেয়েকে আমি বিয়ে করব না, এইটাই ফাইনাল। মা বলল, একটা থাপ্পড় দিব তোকে। কি বলছিস ভেবে বলছিস? রিয়াজ বলল, শাট আপ। বলেই রিয়াজ সোজা সোফা থেকে উঠে সোফায় লাথি মারে। সোফাটা অদ্ভুতভাবে উড়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খায়, আর পরের মুহূর্তে ভেঙে যায় সোফা। রিয়াজের মা হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ রিয়াজের কি হলো, আর ওর গায়ে এত শক্তি এলো কিভাবে? রিয়াজের মা থ হয়ে দাঁড়িয়ে আছে। রাজু রিয়াজের মায়ের পিছনে গিয়ে লুকায়। রিয়াজ তার মায়ের দিকে আঙুল তুলে কড়াভাবে বলে, এই বিয়ে হবে না, এইটাই ফাইনাল সিদ্ধান্ত। রিয়াজের মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। রিয়াজ হনহন করে তার রুমে চলে যায়। পরিস্থিতি যেন কয়েক মুহূর্তে বদলে গেল। রাজু ভয় পেয়ে কান্না করে দেয়। রিয়াজের মা তার চোখের জল আঁচলে লুকায়, কারণ রিয়াজ কখনোই তার মায়ের সাথে এমন ব্যবহার করেনি। এদিকে তাজকিয়ার বাসায় সবাই হাসি ভরা মুখ নিয়ে অপেক্ষা করে পরের দিনের। আগামীকাল তাদের বিয়ে। কে কি করবে, কার দায়িত্ব কি, সব নিয়ে মাতামাতি চলছে। তাজকিয়া সোফার এক কোনায় বসে ভাবছে ঘটে যাওয়া ঘটনাগুলো। তার মস্তিষ্কে বারবার উকি দিচ্ছে, সেই জিন যদি আবার আসে, সে যদি রিয়াজের ক্ষতি করে, কিংবা বিয়ের পরে কোনো ঝামেলা হয়। এ নিয়ে অস্থিরতার সীমায় হামাগুড়ি দিচ্ছে সে। চাঁদটা আজ বেশ আলো দিচ্ছে। তাজকিয়ার ঘুম পাচ্ছে ভীষণ। সে রুমের দিকে রওনা দেয়। সাথে মাথায় এই জিনের ঘটনা তো ঘুনে পোকার মতো লেগেই আছে। রাত 2:30টার কাছাকাছি। তাজকিয়া তার মায়ের সাথে বিছানায় শুয়ে আছে। আজ কোনো হামলা হলে তার মাকে ব্যাপারটা বলবে, তা নিয়ে এক গভীর ভাবনায় আছে সে। চুপচাপ পরিবেশে শুধু রুমে ফ্যানের শব্দটা শোনা যাচ্ছে, এ ব্যতীত কারো আওয়াজ বা কোনো শব্দ নেই। হঠাৎ তাজকিয়া উপলব্ধি করতে পারে জানালার পাশে দাঁড়িয়ে কেউ তার দিকে তাকিয়ে আছে। তাজকিয়ার চোখ তখন ফ্যানের দিকে। ডান দিকে মাথা ঘুরিয়ে তাকানোর মতো সাহস নেই তার, কিন্তু সে বুঝতে পারে কেউ তো নিশ্চয়ই আছে। কপাল বেয়ে ঘামের শাড়ি তাজকিয়ার চুলের গোড়া দখল করে নিচ্ছে। ধীরে ধীরে তাজকিয়া তার মায়ের হাতটা ধরে। এতে কিছুটা সাহস পায় সে। এদিকে জানালার বাহিরে দাঁড়ানো যেটাই থাকুক, তাজকিয়ার মন পুরো সেদিকে।
তার মনে হতে লাগলো জিনটা নিশ্চয়ই জানালার পাশে দাঁড়িয়ে। তাজকিয়া তার মায়ের হাতটা আরো শক্ত করে ধরে। রুমে কোনো লাইটের আলো নেই। জানালা বেয়ে যে চাঁদের আলো ভিতরে প্রবেশ করছে, সেই আলোতেই শুধু রুমটা আলোকিত। তাজকিয়ার বুকের ধুকপুকানি ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। তার মায়ের হাতটা এতই শক্ত করে ধরেছে যে হঠাৎ তার মনে হলো সে ভুল কিছু ধরেছে। তাজকিয়ার মনে হতে লাগলো তার মায়ের হাতটা অনেকটাই নরম হয়ে গেছে, বলতে গেলে কোনো নরম মাংসের মতো। তাজকিয়া উপলব্ধি করতে থাকে তার হাতের আঙুলগুলা ওর মায়ের মাংসের ভিতর ঢুকে গেছে। ভয়ে তাজকিয়া ধুকপুকানি আরও বেড়ে যায়। হুট করে না দিচ্ছে হাত ছেড়ে, আর না পারছে হাত ধরে রাখতে। তাজকিয়ার চোখ উপরের দিকে, ডানে বামে কোথাও তাকাচ্ছে না। তার মধ্যে তাজকিয়া আবার বুঝতে পারে জানালার পাশে দাঁড়ানো লোকটা নড়াচড়া করে যাচ্ছে। না পেরেই বা তাজকিয়া ডান দিকে মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকায়, আর তখন যা দেখে তা সত্যি অবিশ্বাস্য ছিল। তাজকিয়া দেখে জানালার লোহা ভেদ করে একটা বাচ্চা মেয়েও রুমে ঢুকছে, তাও হামাগুড়ি দিয়ে। বাচ্চা দেহ, তার সাথে বিশাল বড় চুল। তাজকিয়া এমন দেখে চিৎকার দিয়ে বিছানা থেকে নেমে আসে। এর মাঝে আবার আরেকটা দৃশ্য তার চোখে আটকে যায়। তাজকিয়া তার মায়ের যে হাতটা ধরেছিল সেটা এখন তাজকিয়ার হাতেই আছে। তাজকিয়া হাতটা তুলে নিজের হাতে তাকাতেই দেখে একটা কাটা হাত ধরে আছে সে। ভয়ে তাজকিয়া হাতটা ফ্লোরে ফেলে দিয়ে আবার চিৎকার দেয়। ততক্ষণে কেউ রুমের লাইট জ্বালিয়ে ফেলে। তাজকিয়া তাকিয়ে দেখে ওর মা লাইট অন করলো। জানালার পাশে কোনো বাচ্চা মেয়ে নেই, আর ফ্লোরেও কোনো কাটা হাত নেই। তাজকিয়া দৌড়ে গিয়ে তার আম্মুকে জড়িয়ে ধরে আর শুরু করে কান্না। তাজকিয়ার মা জিজ্ঞেস করে, তোর কি হয়েছে তাজকিয়া? এমন ঘাবড়ে কেন আছিস? আমাকে তো বল। কান্নার স্বরে তাজকিয়া এইবার তার আম্মুকে সব সত্য বলে দেয়। রাতে ব্রা খোলা থেকে এই অবধি সব। তাজকিয়ার মা বিছানায় গিয়ে স্তব্ধ হয়ে বসে পড়ে। তাজকিয়া ফ্লোরে বসে কান্না করতেই থাকে। এইভাবে মা মেয়ে বসে বসেই সারা রাত কাটিয়ে দেয়। সকাল 8টা বাজে। বাড়ির সবাই হইচইতে মেতে ওঠে। আজ তাজকিয়ার গায়ে হলুদ। তাজকিয়ার মা আর তাজকিয়া বিষয়টা নিয়ে খুবই আপসেট। এদিকে যে যার মতো সেজে গুজে হলুদের মজা নিতে ব্যস্ত। এইভাবে চলতে থাকে তাজকিয়াদের বাসায়। অপরদিকে রিয়াজদের বাসায়ও সেম। গায়ে হলুদের প্রস্তুতি চলছে। রিয়াজের মা এখনো কাউকে বলেনি ব্যাপারটা। বলার মতো যে মুখ নেই। উনি সকাল সকাল রিয়াজের রুমে যায়। রিয়াজ ঘুমের ঘোরে আছে। দরজাটা ধাক্কা দিতেই খুলে যায়। রিয়াজের মা অবাক হয়। রিয়াজ তো এর আগে কখনো দরজা খুলে রেখে ঘুমায়নি, তবে আজ কেন? সব অদ্ভুত অদ্ভুত লাগছে ওনার কাছে। রিয়াজের মা চা নিয়ে রিয়াজের রুমে প্রবেশ করে, আর তখনই ওনার নাকে একটা বিশ্রী গন্ধ আসে। অনেক দুর্গন্ধ, কোনো ভোটকার গন্ধ। রিয়াজের মা নাকে হাত দিয়ে রিয়াজের পাশে গিয়ে বসে। এরপর রিয়াজকে ডাকবে তার আগে রিয়াজ বলে ওঠে, চা টেবিলে রাখো। আর হলুদের আয়োজন কতটুকু হয়েছে? সব ঠিকঠাক হচ্ছে তো? হঠাৎ রিয়াজের মুখে এমন কথা শুনে রিয়াজের মা বরাবরই অবাক হয়। রাতে এক সিদ্ধান্ত, সকালে আরেক সিদ্ধান্ত। রিয়াজের হলোটা কি? রিয়াজের মা এবার প্রশ্ন করে বসে, তুই তাহলে বিয়েটা করছিস? রিয়াজ বলল, অদ্ভুত কথা বলতেছে তো মা। বিয়ে ঠিক করেছে তো বিয়ে করব না? রিয়াজ বলল, কিন্তু কি? এই বিয়েতে তোমার আপত্তি আছে নাকি? মা বলল, আপত্তি কেন থাকবে? আমি বলতে চাচ্ছি। রিয়াজ বলল, কি বলতে চাচ্ছ বলো বলো। মা বলল, না থাক, কিছু না, তুই চা খেয়ে ফ্রেশ হয়ে নে, নিচে নাস্তা রেডি করতেছি। রিয়াজ বলল, আচ্ছা মা। রিয়াজের মা রুম ছেড়ে চলে আসে বাহিরে। ওনার মাথা ঝিমাচ্ছে। রিয়াজের কিছু হয়নি তো? বারবার গোলক ধাঁধায় হারিয়ে যাচ্ছে মরিয়ম বেগম। ও হ্যাঁ, রিয়াজের মায়ের নামই মরিয়ম। বেচারি ছোট থেকে রিয়াজকে নিজের হাতে কন্ট্রোলে রেখেছে। আজ অবধি রিয়াজ কখনো তার সাথে বেয়াদবি দূরে উঁচু গলায় কথা বলেনি। যখন বিয়ের কথা বলা হয়েছে, তাও আরও 2 মাস আগে, তখন রিয়াজের জবাব, মা তুমি মেয়ে পছন্দ করেছো? সেখানে আমার না বলার কোনো অপশান নেই, বিয়ে পাক্কা। সেই রিয়াজ গতকাল রাতে সোফা ভেঙে বেয়াদবি করেছে, আবার আজ সকালে তার মায়ের চোখ কপালে তুলে দিল। মরিয়ম বেগম কনফিউজ হয়ে যায়, তবে শেষে নিজেকে সান্ত্বনা দিল, সব যেন ঠিকঠাক হয়ে যায়। এদিকে সায়েলা বেগম মানে তাজকিয়ার মা ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। তাজকিয়া রুমেই বসে আছে। সায়েলা বেগম তাজকিয়ার রুমে যায়। এইভাবে মেয়েটিকে দেখে ওনারও বুক ফেটে যাচ্ছে। সায়েলা বেগম ধীরে ধীরে এসে তাজকিয়ার পাশে বসে। তাজকিয়া ফ্লোরে বসে বিছানার সাথে হেলান দিয়ে আছে।
সাহেলা বেগমও বসে তাজকিয়াকে বলতে লাগলো, চিন্তা করিস না, তোর পাশে রিয়াজ আছে, সে তো তোকে সাপোর্ট করেছে তাই না, এত চিন্তা করা লাগবে না, রিয়াজের সমাধান ঠিকই বের করবে। তাজকিয়া বলল, কিন্তু মা, আমার ভয়টা সেখানেই, আমার যা ক্ষতি হবে হোক, আমার জন্য যদি রিয়াজ কোনো বিপদে পড়ে সেই ভয়টাই বেশি কাজ করে আমার। মা বলল, আমি খোঁজ নিয়েছি, রিয়াজ প্যারানর্মাল বিষয় নিয়ে পড়েছে, তার কিছু হবে না, সে নিশ্চয়ই এর কোনো সমাধান বের করবে। তাজকিয়া বলল, তাই যেন হয় মা, দুই বাড়ির পরিস্থিতি কেমন তা এতক্ষণে আন্দাজ হয়ে গেছে আপনাদের। গায়ে হলুদের প্রস্তুতি, আজ রিয়াজের বাসায় মরিয়ম বেগম চিন্তিত, এদিকে তাজকিয়ার বাসায় সাহেলা বেগম চিন্তিত। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়, দুই বাড়িতেই নানান রঙের কাপড়ে মেতে ওঠে সবাই। গায়ে হলুদের সময় কারো মানেই হয়নি এখানে কোনো প্রকার ডিপ্রেশন আছে, দুই বাড়িতেই ধুমধাম করে অনুষ্ঠান হয়ে যায়। রাত নেমে আসে, আর এই রাতটা নামার পর অর্থাৎ রাত গভীর হতে থাকলো, আর তাজকিয়ার ভয়টা বাড়তে থাকে। কাল ওর বিয়ে, আর আজই তার সাথে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে। গতকালের মতো তাজকিয়া আজও তার মায়ের সাথে ঘুমায়। সাহেলা বেগম মাথাটা ফেলতেও ঘুমিয়ে যায়, যেহেতু সারাদিন অনেক ঝামেলা পোহাতে হয়েছে। গায়ে হলুদের বাড়ি অবশ্যই আলোয় ছড়াছড়ি। তাজকিয়া চোখ বন্ধ করতে হঠাৎ একটা ঠান্ডা বাতাস ওর দেহ ছুঁড়ে যায়। ভয়ে তাজকিয়া লাফিয়ে ওঠে, কিন্তু সে তখন বাসায় ছিল না। তাজকিয়া নিজেকে বাড়ির পশ্চিমে থাকা কবরস্থানে আবিষ্কার করে। হঠাৎ এমন দেখে তার কথা বলা, হাত পা নড়া বা হুঁশে থাকার শক্তিটাও হারিয়ে যায়। তাজকিয়া শুধু তাকিয়ে আছে, আর তখন দেখে একটা কালো ছায়ার মতো মানুষ কবর থেকে উঠে যায়। তাজকিয়া এবার আর নিজেকে সামলাতে না পেরে দৌড় দেয়। শত শত কবর এখানে, সবগুলো কবর যেন জাগ্রত হয়ে যায়। তাজকিয়ার কপাল বেয়ে ঘামের ধারা বয়ে যেতে লাগলো, চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। তাজকিয়ার উদ্দেশ্য নিজের বাড়িতে যাওয়া, আর তার গন্তব্যের পথ যেন শেষই হচ্ছে না। পিছন থেকে কারো আত্মচরিত চিৎকার শোনা যাচ্ছে, ভয়ঙ্কর সব কান্নার শব্দ। তাদের সাথে তাজকিয়াও কান্না করে করে দৌড়চ্ছে। তার মাঝেই হঠাৎ বাতাস বইতে লাগলো, বাতাসের শনশন শব্দ যেন তাজকিয়ার কানকে আয়ত্ত করে নিয়েছে। ঠান্ডা বাতাসটা যেন তাকে ভয় দেখাচ্ছে। এর মাঝে তাজকিয়া খেয়াল করে কবরস্থান থেকে কয়েকটি লাশ উপরে ওঠা শুরু করেছে। তাজকিয়া ভয়ে হুট করে মাটিতে পড়ে যায়। মৃত ব্যক্তিগুলো উপরে উঠে আসে এতক্ষণে। তাজকিয়া ভয়ে এক চিৎকার মারে, এই কি হয়েছে তোর তাজকিয়া? সাহেলা বেগমের ডাকে তাজকিয়া লাফ দিয়ে উঠে যায় ঘুম থেকে। হতাশাজনক চেহারা নিয়ে তাজকিয়া হাঁপাচ্ছিল। সাহেলা বেগম তাজকিয়ার দিকে তাকিয়ে আছে। তাজকিয়া বুঝতে পারে এটা স্বপ্ন ছিল। এরপর সে হুট করে বিছানা ছেড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে। সাহেলা বেগম হয়তো বুঝেছে। তিনি তাজকিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সকাল হয়ে গেছে, 8টা বাজে, তোকে গোসল করাতে হবে, জলদি আয়, বরযাত্রী চলে আসবে একটু পর। সাহেলা বেগমের কথায় তাজকিয়া হ্যাঁ সূচক ইঙ্গিত দেয়। তাজকিয়ার গোসল শেষে তাকে রুমে আনা হয়। পার্লার থেকে নিয়ে আসা কর্মীরা তাকে বউ সাজে সাজাচ্ছে। এদিকে বরযাত্রীরাও এসে গেছে। বাহিরে হইচই, খাবারের আয়োজন চলছে, বাচ্চাদের দৌড়াদৌড়ি, আবার ডেকোরেশনের কাজ করা লোকজনের শব্দ। সব কিছু মিলিয়ে তাজকিয়া এসবের একটাতেও মন নেই। তার ভাবনা শুধু সেই জিন নিয়ে। দুনিয়াতে ওর মস্তিষ্কে যেন ঠাঁই পাচ্ছে না। জিনটা থেকে কিভাবে বাঁচবে সেই চিন্তা। এদিকে বরযাত্রীর লোকেরা খাওয়া দাওয়া শেষ করে কয়েকজন লোক চলে যায়। বাকি থাকে রিয়াজ সহ তার কিছু বন্ধু বান্ধব। বরকে স্টেজের উপর বসিয়ে দেয়। এরপর হুজুর আসে। বিয়ের সকল নিয়ম কানুন অনুযায়ী বরকে বিয়ে পড়াচ্ছে। তাজকিয়া রুমের ভিতর কয়েকজন মহিলা সহ বসে আছে। হঠাৎ একটা মোটা ভয়ঙ্কর কণ্ঠের শব্দ তাজকিয়া শুনতে পায়, রিয়াজের সাথে তোর বিয়ে হবে না, আজ থেকে আমি তোর স্বামী। কথাটা শুনে তাজকিয়া দাঁড়িয়ে যায়। হুট করে দাঁড়ানোর জন্য সবাই ওর দিকে তাকিয়ে থাকে। তাজকিয়ার বুকের ধুকপুকানি আবার বেড়ে যায়। সে আর কিছু না ভেবে দৌড়ে রুমের বাইরে চলে আসে। সবাই অবাক হয়েই তাকিয়ে আছে। তাজকিয়া জানালা দিয়ে স্টেজে তাকায় আর দেখে রিয়াজ কবুল বলে দিয়েছে। সবাই আমিন দিয়ে মিষ্টি খাচ্ছে। তাজকিয়ার ভিতরে ভয় কাজ করতে লাগলো। এইটা কি আদৌ রিয়াজ নাকি জিনটা? তাজকিয়া জানে না সে কি করছে। তাজকিয়া এটাও জানে না তার সাথে কি হতে যাচ্ছে। সব যেমন চলছিল তেমনই চলছে। তাজকিয়াকেও কবুল বলিয়ে বিয়ে সম্পূর্ণ করা হয়। এরপর বরের সাথে বউকে পাঠানোর সকল ব্যবস্থা করা হয়েছে।
বিদায় দেওয়ার সময় তাজকিয়ার চোখে কোনো পানি ছিল না, শুধু ছিল হতাশা, মনমরা, স্তব্ধতা, নিরাসক্ততা আর আত্মস্থ চেহারায় চাপ দেখা যাচ্ছিল। বিধিমালা অনুযায়ী তাজকিয়াকে পাঠানো হয় বরের সাথে। পাশের বাসা যেহেতু, সেখানে হেঁটেই চলে যায় বরযাত্রী। রিয়াজের বাসায়ও মেহমান ভর্তি। সব কিছু নিয়মে বউকে স্টেজে বসিয়ে রাখা হয়। অনেকে আসে, বউ দেখে আবার চলে যায়। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসতে লাগলো। মেহমানরাও ধীরে ধীরে চলে যেতে লাগলো। বাড়ি ফাঁকা হচ্ছে। রিয়াজের মা মরিয়ম বেগম তাজকিয়াকে সাথে করে উপরের ঘরে নিয়ে আসে। তাজকিয়ার মুখে এখনো সে হতাশার ছাপ। মরিয়ম বেগম তাজকিয়াকে রুমে এনে দরজা বন্ধ করে দেয়। এরপর তাজকিয়ার পাশে বসে বলল, একটা কথা বলি তাজু। তাজকিয়া বলল, জি মা বলুন। মরিয়ম বেগম বলল, আসলে কি হয়েছে আমাকে বলবা? তাজকিয়া বলল, কোন ব্যাপারে মা? মরিয়ম বেগম বলল, জিন ভূত এইসব নিয়ে। তাজকিয়া বলল, কিন্তু আপনাকে কে বলল এসব মা? মরিয়ম বেগম বলল, কাল রাতে রিয়াজ কি যেন বলল, আমার মাথায় ঢুকেনি। তুমি নাকি জিন ভূত নিয়ে ঘুরছো, এরকম কিছু বলেছে। আসল ঘটনা কি? তাজকিয়া বলল, না মা, তেমন কিছু না। কয়েকদিন যাবত আমার বেশ অস্বস্তি লাগছিল। রিয়াজকে আমি এটা শেয়ার করেছি। উনি বলল ভূত জিন কি যেন। আমি এই ব্যাপারে কিছুই জানি না। মরিয়ম বেগম বলল, ছেলেটা পাগল হয়ে গেছে। প্যারানর্মাল বিষয় জানার জন্য সে ভূত জিন নিয়ে গবেষণা করেছে। এরপর থেকে ওর কাছে সব জিন ভূতের মতো লাগে। কি যে করি বলো। তাজকিয়া বলল, চিন্তা করবেন না মা, সব ঠিক হয়ে যাবে। মরিয়ম বেগম বলল, সে প্রার্থনাই করি মা, তুমি আমার ছেলেটাকে দেখে রেখো। তাজকিয়া বলল, জি মা, অবশ্যই। মরিয়ম বেগম তাজকিয়াকে বিদায় দিয়ে আবার রুম ত্যাগ করে। তাজকিয়া ব্যাপারটা লুকিয়েছে, কারণ উনিও ভয় পেতে পারে বা নতুন কোনো ঝামেলার সৃষ্টি হতে পারে। এদিকে বাসর ঘরে তাজকিয়াকে বসিয়ে সবাই বাইরে যায়। কিছুক্ষণ পর রাজু এসে খাবার দিয়ে গেল। তাজকিয়ারও বেশ ক্ষুধা পায়, তাই কিছু খেয়ে নেয়। এসবে ধীরে ধীরে রাত 11টা বেজে গেল। রিয়াজ আসার সময় হয়েছে। রাজু এক গ্লাস গরুর দুধ এনে টেবিলে রেখে যায়। অথচ কেউ জানেও না এই বাসর রাতটা ওদের কাছেই একটা রহস্যময় রাত। রাত 11টায় রিয়াজ রুমে প্রবেশ করে। তাজকিয়া ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে। রিয়াজ হেঁটে এসে সোজা ব্যালকনিতে যায়। তাজকিয়া রিয়াজের অপেক্ষায় বিছানাতেই বসে রইল। অপেক্ষা করতে করতে এদিকে রাত 12টা 19 হয়ে যায়। রাত 1টা বাজে, এখনো রিয়াজ বারান্দায়। রাত 2টা বেজে গেল, রিয়াজের ফেরার কোনো নামগন্ধ নেই। এদিকে তাজকিয়ার চোখে ঘুমের চাপ পড়তে লাগলো। বিশ্রী একটা গন্ধে তাজকিয়ার চোখ জাগ্রত হয়। তাজকিয়া চোখ মেলে রুমের চারপাশে তাকায়। লাইট অফ করা। কখন সে ঘুমিয়ে গেছে মনে নেই তার। চাঁদের আলো আর ভুটকার মতো এক বিশ্রী গন্ধ পুরো রুম ছড়িয়ে আছে। তাজকিয়া একটু নড়াচড়া করে বুঝতে পারে ওর শরীরে প্রচুর যন্ত্রণা করছে। তাজকিয়া লাফ মেরে বসে যায়। এরপর বুকে হাত দিয়ে দেখে ওর গায়ে ব্লাউজ নেই। ওর বাম স্তনের উপর হাতের ছাপ এখনো বসে আছে। ব্যথা অনুভব হচ্ছে কিছুটা। ভয় তাজকিয়া কম্বল দিয়ে গা ঢেকে ফেলে। এরপর ফ্লোরের দিকে তাকাতেই সে দেখতে পায় বিশাল লম্বা একটা লোক পাঞ্জাবি পরে নামাজ পড়ছে। তাজকিয়া ভয়ে জ্ঞান হারাবার অবস্থায় চলে যায়। তাজকিয়ার বিয়ে হয়েছে কার সাথে? সে কি রিয়াজ? যদি রিয়াজ হয় তবে রুমের লোকটাকে, আর রুমের ব্যক্তি যদি জিন হয় তবে রিয়াজ কোথায়? তাজকিয়ার ব্লাউজ খুলেছে কে? আর এই রাতে তার সতীত্ব কার হাতে গেল? বারান্দায় থাকা লোকটা আসলেই কে ছিল? কি হবে এখন তাজকিয়ার সাথে? রহস্য আর রহস্যের স্রোতে ভেসে যাচ্ছে। ওর গায়ে ব্লাউজ নেই। ভয়ে তাজকিয়া কম্বল দিয়ে গা ঢেকে ফেলে। এরপর ফ্লোরের দিকে তাকাতেই সে দেখতে পায় বিশাল লম্বা একটা লোক পাঞ্জাবি পরে নামাজ পড়ছে। তাজকিয়া ভয়ে জ্ঞান হারাবার অবস্থায় চলে যায়। লোকটা নামাজ পড়তে পড়তে তাজকিয়ার চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। তাজকিয়া এসব দেখে আরও হতাশ হয়ে যায়। রিয়াজ কোথায়? আর এই জিনি বা কেন এসেছিল? ওর শাড়ি খুলেছিল কে? তাজকিয়া কম্বল দিয়ে শাড়িটা আবার পরে নেয়। এরপর বিছানা থেকে নেমে ব্যালকনিতে যায়। গিয়ে দেখে রিয়াজ দাঁড়িয়ে আছে চাঁদের দিকে তাকিয়ে। তাজকিয়া গলার স্বর ছাড়ে, কিন্তু রিয়াজ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে উপরে। তাজকিয়া গলার স্বর আরেকটু জোরে বাড়িয়ে কাশি দেয়। তাও রিয়াজ পিছু তাকায়নি। এইবার তাজকিয়া ধীরে ধীরে রিয়াজের পিছনে যায়। একদম পিছনে দাঁড়িয়ে বলল, রিয়াজ, কি হয়েছে আপনার? এখানে দাঁড়িয়ে আছেন কেন?
রিয়াজের কোনো জবাব নেই। সে এমন অদ্ভুত আচরণ কেন করছে তা তাজকিয়া জানে না। তাজকিয়া সাহস নিয়ে রিয়াজের কাঁধে হাত দিতেই রিয়াজ সেখানেই হেলে পড়ে যায়। তাজকিয়া সামলে নিতে চাইলেও সেও পড়ে যায়। রিয়াজ ব্যালকনিতে শুয়ে আছে, চোখ বন্ধ। তাজকিয়া রিয়াজের মাথা তুলে তার হাঁটুর উপর রাখে। এরপর রিয়াজের মুখ ধরে তাজকিয়া হতাশা মুখে ডাকতে লাগলো, কি হয়েছে আপনার? আপনি উঠুন, বলেই কান্না করতে লাগলো। এদিকে ফজরের আজান দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রিয়াজ লাফিয়ে উঠে বসে পড়ে। তাজকিয়া চুপ হয়ে যায়। অবাক হয় সে বারবার, রিয়াজের হয়েছে কি? রিয়াজ বসে তাজকিয়ার দিকে তাকায়। এরপর সেখানেই তাজকিয়াকে বুকে জড়িয়ে ধরে। তাজকিয়াও শক্ত করে রিয়াজকে জড়িয়ে ধরে, সাথে কান্নাও করতে লাগলো দুজনে। রিয়াজ তাজকিয়াকে জড়িয়ে ধরেই বলল, আমাকে ছেড়ে যাবে না তো কখনো? তাজকিয়া বলল, না, কখনো না। আমি আপনাকে সারা জীবন আমার পাশে চাই। রিয়াজ বলল, আমিও। তাজকিয়া বলল, কিন্তু আপনার কি হয়েছে? রুমে কে গেছিল? আমার শাড়ি খুলেছে কে? আর আপনিও বা ব্যালকনি তো কেন এসেছেন এত রাতে? তাজকিয়ার প্রশ্ন শুনে রিয়াজ হুট করে রেগে যায়। এরপর তাজকিয়াকে ধাক্কা দিয়ে বসা থেকে উঠে যায় রিয়াজ। তাজকিয়া আবার অবাক হয়ে গেল। রিয়াজ বসা থেকে উঠে সোজা রুমের দিকে চলে গেল। তাজকিয়া রিয়াজের দিকে তাকিয়ে আছে। রিয়াজ রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তাজকিয়া বারান্দায় বসে আবার কান্না করতে থাকে। সকাল 8টা বাজে। তাজকিয়া চোখ মেলে দেখে ব্যালকনিতে এখনও সে শুয়ে আছে। কখন কান্না করতে করতে ঘুমিয়ে গেছে নিজেও টের পায়নি। ওখান থেকে উঠে তাজকিয়া রুমে আসে। রিয়াজ এখনও শুয়ে আছে বিছানায়। তাজকিয়া ব্যাগ থেকে নতুন একটা শাড়ি বের করে ওয়াশরুমে যায়। দরজা বন্ধ করে ঝর্ণাটা চালু করে দেয় সে। উপর থেকে পানি পড়ছে। তাজকিয়া চোখ বন্ধ করে এখনও ভাবছে ওর সাথে রাতে কি হয়েছিল। এখনও সে জানে না, তবে তাজকিয়া উপলব্ধি করতে পারে কোনো প্রকার সেক্স করা হয়নি রাতে। ভাবনার ঘোর ভেঙে তাজকিয়া চোখ মেলে। এরপর বুকে তাকাতেই সে খেয়াল করে ডান পাশে গোল একটা কালো দাগ, যেন কোনো কলম দিয়ে আঁকা হয়েছে। তাজকিয়া হাত দিয়ে ঘষে সেটা তুলতে চায়, কিন্তু পারে না। আরো ভালো করে ঘষে, কিন্তু তা উঠেই না। কিছুই বুঝতে পারছে না সেই দাগ আসলো কোথা থেকে, আর তার গায়েই কেন। সন্দেহ করেছে সে জিনের ওপর, কিন্তু রাতে কি হয়েছিল সেটা না জানা অবধি তাজকিয়ার কাছে সবই অস্পষ্ট থাকবে। তাজকিয়া আরও ভাবে রিয়াজ হঠাৎ এমন আচরণ কেন করছে। যেখানে সে নিজে জড়িয়ে ধরে কান্না করে বলল ছেড়ে না যেতে, সেখানে এমন কেন হলো? প্রশ্ন করাতে কেন সে রেগে গেল? নিশ্চয়ই এর পিছনেও কোনো রহস্য আছে। তাজকিয়া উত্তর খুঁজে পায় না। শেষে নিরাশ হয়ে আবার গোসল করায় মন দেয়। গোসল শেষে তাজকিয়া ওয়াশরুম থেকে বের হয়। দেখে রিয়াজ বিছানায় এখনো শুয়ে আছে। তখনই রিয়াজের আম্মু মরিয়ম বেগম দরজার উপাস থেকে বলল, তাজকিয়া মা, উঠো, সকাল হয়ে গেছে। তাজকিয়া জবাবে বলল, আসছি মা, একটু অপেক্ষা করুন। ব্যালকনিতে বসে তাজকিয়া চুল শুকাতে দেয়। গামছা দিয়ে চুল ঝাড়ছে। তখনই তাজকিয়ার মনে হলো ওর কোমরে কেউ হাত রেখেছে। তাজকিয়া কনফিউজড হয়ে যায়, এটা রিয়াজ নাকি সেই জিন। হুট করে সে পিছনে তাকাতেই দেখে কেউ নেই, পুরো ফাঁকা। তাজকিয়া বসা থেকে উঠে রুমের দিকে যায়। রিয়াজ এখনও ঘুমাচ্ছে, কিন্তু কোমরে হাত দিল কে? তাজকিয়া আবারও হতাশ হয়ে বিছানায় বসে পড়ে। না, সে আর ভাবতে পারছে না। সিদ্ধান্ত নেয় সে আজই কোনো কবিরাজের কাছে যাবে। সাজগুজু করে তাজকিয়া নিচে নেমে আসে। রান্নাঘরে গিয়ে দেখে মরিয়ম বেগম নাস্তার আয়োজন করছেন। তাজকিয়াও সাথে হাত লাগায়। কথার মধ্যে মরিয়ম বেগম বলল, তোমাকে খুবই নিরাশ লাগছে, কি হয়েছে তাজু? তাজকিয়া বলল, না মা, কি হবে? মা বলল, চেহারা ওমর ফ্যাকাশে কেন? তাজকিয়া বলল, না মা, কাল ঘুম হয়নি ভালো তাই। মা বলল, দুষ্টু মেয়ে, এগুলো শাশুড়িকে কেউ বলে নাকি? তাজকিয়া বলল, আরে না মা, আমি বোঝাতে চেয়েছি আমার সারা রাত ব্যালকনিতে বসে গল্প করেছি। মা বলল, গল্প? তাও রিয়াজের সাথে? অবাক কাণ্ড, সে তো শুধু ফেসবুক নামক একটা আজাইরা সফটওয়্যারে গল্প লেখে। এই ছাড়া তো কোনোদিন কারোর সাথে গল্প করতে দেখিনি, বন্ধুদের সাথেও করে না। আর করবেই বা কি? ওর মাথায় সারাদিন জিন ভূত ঘুরে বেড়ায়, এগুলো নিয়েই লেখালেখি করে।
আবার তার কিছু আজাইরা পাঠক পাঠিকা আছে, নিজের সময় নষ্ট করে ওই ফালতু লেখা পড়ে। তাজকিয়া বলল, ফালতু কেন হতে যাবে মা? আমার জানা মতে সে খুবই ভালো লেখে। মা বলল, আর বইল না মা, ভূত বলতে কিছু আছে নাকি? এইগুলো তো শুধু কাল্পনিক। প্যারানর্মাল নিয়ে পড়াশোনা করে ওর মাথাটা গেছে। কোথায় একটু রোমান্টিক গল্প লিখবে তা নয়। আচ্ছা বাদ দাও, তোমার সাথে কি নিয়ে গল্প করেছে? নাকি সেখানেও ভূত প্রেত নিয়ে কথা বলেছে? তাজকিয়া বলল, সেটা আপনি সন্দেহ করেছেন সেটাই। মা বলল, আমি জানতাম এই ছেলের মুখে আর কোনো বিষয়ে কথা বেরই হবে না। বউ শাশুড়ি আড্ডার মাঝে রিয়াজ নিচে নেমে আসে। ফ্রেশ হয়েই এসেছে। তাজকিয়া দৌড়ে রিয়াজের কাছে যায়। এরপর বলল, বসুন, আমি নাস্তা নিয়ে আসছি। রিয়াজ কোনো কথা না বলে সোজা টেবিলে গিয়ে বসে। তাজকিয়া রান্নাঘর থেকে সব নাস্তার আইটেম নিয়ে আসে। মরিয়ম বেগম সহ সবাই টেবিলে বসে। তাজকিয়া দাঁড়িয়ে আছে একপাশে। মরিয়ম বেগম তাজকিয়াকে বলল, তাজু তুমিও বসো। তাজকিয়া বলল, না মা, আমি শেষে খাবো। মা বলল, আহা বসো তো, অত ভদ্র হতে হবে না, তুমি আমাদেরই ফ্যামিলি মেম্বার, লজ্জার কি আছে? তাজকিয়া মাথার কাপড় ঠিক করে রিয়াজের পাশের চেয়ারে বসে। রাজু মোবাইল টিপতে টিপতে খাচ্ছে। মরিয়ম বেগমও খাওয়া শুরু করলো। রিয়াজ পরোটার হাত দিয়ে একটু ছিঁড়ে মুখে দেয়। এরপর হঠাৎ রিয়াজ দাঁড়িয়ে পরোটার প্লেটটা ছুঁড়ে মারে ফ্লোরে। তাজকিয়া ভয়ে দাঁড়িয়ে যায়। মরিয়ম বেগমও অবাক হয়ে তাকিয়ে আছে। রাজু ফোনটা টেবিলের নিচে লুকিয়ে সেও তাকিয়ে আছে। রিয়াজ বলল, এমন বিশ্রী পরোটা কে বানিয়েছে? এগুলো খাওয়ার যোগ্য? যত সব। রিয়াজের কথা শুনে মরিয়ম বেগম বলল, আরে পরোটা ঠিকই তো আছে, আমার তো খারাপ লাগছে না। আর তাজু নিজ হাতে তোর জন্য বানিয়েছে, এইভাবে ফেলে দিলি কেন? রিয়াজ বলল, তোমার মুখে রুচি নষ্ট হয়ে গেছে সেটা বলো, এগুলো জিনরা খায়। তাজকিয়া হুট করে রিয়াজের দিকে তাকায়। মরিয়ম বেগমও অবাক হয়ে গেল। জিন খায় মানে? ওর কথাটা শুনে স্তব্ধ হয়ে যায়। তাজকিয়া এতক্ষণ কান্না করছিল, সেও কান্না থামিয়ে অবাক হয়ে রিয়াজের দিকে তাকায়। রিয়াজ সবার মুখের দিকে তাকিয়ে বলল, মুখ ফসকে বের হয়ে গেছে, এত সিরিয়াস হবার কিছু হয়নি। আর এই তাজু, তুমি আর পরোটা বানাবে না, আমার পরোটা মা বানাবে। বলেই হনহন করে রিয়াজ বাসা থেকে বের হয়ে যায়। মরিয়ম বেগম তাজকিয়ার দিকে তাকায়। তাজকিয়া শাড়ির আঁচল মুখে টেনে কান্না করতে লাগলো। এরপর সোজা দৌড়ে উপরের ঘরে চলে যায়। মরিয়ম বেগম কিছু বুঝতে পারে না। উনি মাথায় হাত দিয়ে টেবিলের উপর মাথা ফেলে দেয়। কিছুক্ষণ বাদে তাজকিয়া নিচে আসে। মরিয়ম বেগম এখনো খাবার শেষ করেননি। তাজকিয়া মরিয়ম বেগমের পাশে এসে বলল, মা চিন্তা করবেন না, আমার বানানো নাস্তা হয়তো ওর পছন্দ হয়নি, আপনি খেয়ে নিন। মা বলল, কিন্তু সে হঠাৎ জিন বলে উঠল কেন? তাজকিয়া বলল, জানোই তো মা, সে জিন নিয়ে গল্প লেখে, হয়তো ওটার কারণে ভুলে বলে দিয়েছে। তাজকিয়া কোনোভাবে ব্যাপারটা সামলে নেয়। দুপুর হয়ে যায়। তাজকিয়া রান্নাঘরে বসে আছে, রান্নায় হাত দিচ্ছে না। মরিয়ম বেগম নিজেই নিষেধ করেছে, কারণ এতে রিয়াজ আবার যদি তাজকিয়াকে অপমান করে। বউ শাশুড়ি মিলে সময়টা কাটিয়ে নেয়। তাদের আড্ডার সময় পার করে দেয় ধীরে ধীরে। তখনই তাজকিয়ার নাম্বারে কল আসে একটা। তাজকিয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রিয়াজের নাম্বার। গলার শার্ট ঠিক করে তাজকিয়া কল রিসিভ করে। ওপাশ থেকে রিয়াজ বলল, খেয়েছো? কথাটা শুনেই তাজকিয়ার মনে যেন একটা আনন্দ কাজ করে গেল। রিয়াজ নিজে কল দিয়ে খেয়েছে কিনা জিজ্ঞেস করছে। এই চাওয়াটাও তাজকিয়ার অনেক। তাজকিয়া বলল, না খাবো। আপনি খাবেন না? বাসায় আসুন। রিয়াজ বলল, আমি অফিসে খেয়ে নিব। তাজকিয়া বলল, আম্মু নিজের হাতে রান্না করেছে আপনার জন্য সকাল থেকে। রিয়াজ বলল, তুমি কি করছিলে? তাজকিয়া বলল, আমি রান্না করতে চেয়েছি, আম্মু করতে দেয়নি, বসিয়ে রেখেছিল আমাকে। রিয়াজ বলল, ও আচ্ছা, শুনো, আমি বাসায় খাবো, কিছুক্ষণ পর আসতাছি। বলেই কল কেটে দেয় রিয়াজ। তাজকিয়ার খুশিটুকু যেন আবার কোনো কালো মেঘাচ্ছন্ন ঝড় কেটে যায়। তাজকিয়া রান্না করেনি বলেই হয়তো রিয়াজ বাসায় খেতে আসতেছে, এই ভাবনা ওর মাথায় ঢুকতেই চোখের পানি ছেড়ে দেয়। মরিয়ম বেগম বলল, কি হয়েছে তাজু, কান্না করছো কেন? আবার কথা শুনিয়েছে তোমাকে? তাজকিয়া বলল, না মা, ধোয়া আসছে চোখে,
তাই পানি এসে গেছে। রিয়াজ চলে আসবে একটু পর খাওয়ার জন্য। মা বলল, আচ্ছা তুমি টেবিলে খাবারটা সাজিয়ে দাও, আমি আসছি, একটু ফ্রেশ হয়ে নিই। তাজকিয়া বলল, আচ্ছা মা। তাজকিয়া টেবিলে খাবার সাজাতে থাকে। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দে তাজকিয়া সোজা হয়ে যায়। রিয়াজ এসেছে নিশ্চয়ই। তাজকিয়া মাথায় কাপড় দিয়ে দৌড়ে গিয়ে দরজা খোলে। রিয়াজের কপালে ঘাম ঝরছে, কড়া রোদ বাহিরে। তাজকিয়া দরজা খুলে পাশে দাঁড়িয়ে আছে। রিয়াজ বলল, বাহিরে এত রোদ, উফ, এদিকে আসো তো, শাড়ি দিয়ে ঘামটা মুছে দাও। তাজকিয়া আবার অবাক হয়। রিয়াজের হয়েছে কি? একবার ভালো আচরণ করে, আরেকবার ওর চোখের দিকে তাকানোও যায় না। বারবার গোলক ধাঁধায় ঘুরতে থাকে তাজকিয়া। রিয়াজ আবার বলল, কি দাঁড়িয়ে থাকবে নাকি ঘাম মুছে দিবে? তাজকিয়া বলল, দিচ্ছি। শাড়ির আঁচল টেনে তাজকিয়া রিয়াজের মাথার ঘাম মুছে দেয়। আর এই দৃশ্য দেখে ফেলে মরিয়ম বেগম। উনিও কনফিউজ হয়ে গেল। মনে মনে বলতে লাগলো, এদের কাহিনী কিছু বোঝা যায় না। একবার দেখি যোদ্ধাদের মতো শত্রু হয়ে যায়, আবার মাঝে মাঝে রোমান্টিক হয়ে যায়। এদের মাথায় সমস্যা নাকি আমার মনের সমস্যা, কে জানে। ঘাম মুছে তাজকিয়া আবার সোজা হয়ে দাঁড়ায়। রিয়াজ ব্যাগটা তাজকিয়ার হাতে দিয়ে ওয়াশরুমে চলে যায়। তাজকিয়া ব্যাগ নিয়ে রুমে আসে। এরপর ব্যাগটা রেখে খাবার টেবিলে যায়। যাই হোক, রিয়াজ স্বাভাবিক আচরণ করতে লাগলো, হাসি খুশি চলাফেরা করছে। খেয়ে দিয়ে নিজের রুমে গিয়ে এক ঘুম দেয় সে। একেবারে সন্ধ্যায় উঠে। তাজকিয়া এই পুরো সময়টাই রিয়াজের পাশে বিছানায় বসেছিল। রিয়াজের ঘুমন্ত চেহারাটা দেখতে দেখতে কখন সন্ধ্যা হয়ে যায় তাজকিয়া টেরই পায়নি। এদিকে ঘুম থেকে জেগে রিয়াজ ফ্রেশ হয়ে নেয়। তাজকিয়াকে চা আনতে বলে ল্যাপটপ নিয়ে টেবিলে বসে রিয়াজ। তাজকিয়া নিচে গিয়ে চা বানিয়ে আনে। রিয়াজের সামনে চায়ের কাপটা ধরতেই রিয়াজ বলল, চা কে বানিয়েছে? তাজকিয়া বলল, আমি। রিয়াজ বলল, আম্মু কোথায়? তাজকিয়া বলল, নিচে টিভি দেখছেন। রিয়াজ বলল, যাও আম্মুকে বলো চা বানিয়ে আনতে। রিয়াজ বলল, কিন্তু আপনি আমার হাতের কিছু খান না কেন? আমার এটা খুব কষ্ট হয়। কথাটা শুনে রিয়াজ চোখ লাল করে তাজকিয়ার দিকে তাকায়। তাজকিয়া ভয়ে কাঁপতে লাগলো। রিয়াজ বসা থেকে উঠে সোজা দরজার কাছে যায়। এরপর দরজা বন্ধ করে তাজকিয়ার সামনে এসে বলল, কি বললা? আবার বলো। তাজকিয়া বলল, না মানে। রিয়াজ বলল, মানে কি? কি বলছো আবার বলো। তাজকিয়া ভয়ে কান্না করে দেয়। রিয়াজ সেই অবস্থায় তাজকিয়ার হাত থেকে চায়ের কাপটা নিয়ে গরম চা তাজকিয়ার পায়ে ঢেলে দেয়। যন্ত্রণায় তাজকিয়া চিৎকার দিতে চাইলে রিয়াজ তাজকিয়ার মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ। তাজকিয়ার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু শব্দ আর বের হচ্ছে না। রিয়াজ মুখ থেকে হাত সরিয়ে বলল, জবাব দাওনি কেন? ও সময় কি বলেছিলে? আমার মুখের উপর তর্ক করা শিখেছো কবে থেকে? এটা বলেই তাজকিয়াকে কষিয়ে একটা চর মারে রিয়াজ। রিয়াজের চর খেয়ে তাজকিয়া টেবিলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। মাথাটা টেবিলের সাথে ধাক্কা খাওয়ায় কপাল ফেটে রক্ত বের হতে লাগলো। তাজকিয়ার মুখ ফসকে বলে উঠল, মা গো। শব্দটা বের হতেই রিয়াজ তাজকিয়ার পেটে জোরে একটা লাথি মারে। তাজকিয়ার মুখ থেকে এইবার আর একটা শব্দও বের হয়নি। মুখ চেপে সে ফ্লোরে পড়ে থাকে। রিয়াজ ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে। এরপর ব্যালকনি থেকে রিয়াজ বলল, তাজকিয়া, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। এদিকে তাজকিয়ার শব্দ না পেয়ে রিয়াজ আবার বলল, তোরে পানি আনতে বলেছি। তবুও তাজকিয়া জবাব দেয়নি। রিয়াজ সিগারেটটা ফেলে রাগে গিজগিজ করে রুমে আসে। তাজকিয়া ফ্লোরে শুয়ে আছে। রিয়াজ তাজকিয়ার চুল ধরে মাথা তুলতেই দেখে তাজকিয়া জ্ঞানহারা অবস্থায় পড়ে আছে। সাথে সাথে রিয়াজ মরিয়ম বেগমকে ডাক দেয়। রিয়াজের চিৎকার শুনে মরিয়ম বেগম দৌড়ে উপরে আসে। এতক্ষণে রিয়াজ তাজকিয়াকে কোলে নিয়ে রুম থেকে বাহিরে আসে। মরিয়ম বেগম হঠাৎ তাজকিয়াকে দেখে ভয় পেয়ে যায়। তাজকিয়ার মাথায় রক্ত, মুখ থেকেও রক্ত যাচ্ছে। মরিয়ম বেগম তাজকিয়ার হাল দেখে নিজেই বেহুশ হবার পথে। রিয়াজ তাজকিয়াকে নিয়ে দৌড়ে নিচে যায়। এরপর গাড়িতে বসিয়ে মরিয়ম বেগমকে ডাক দেয়। মরিয়ম বেগম দৌড়ে এসে তাজকিয়াকে ধরে। রিয়াজ ড্রাইভিং করে ছুটতে লাগলো হসপিটাল। এদিকে তাজকিয়ার বাসা থেকেও সবাই দেখে ফেলে। ওনারাও রিয়াজের মায়ের সাথে করে কথা বলে হসপিটালে রওনা দেয়। গাড়ি হসপিটাল পৌঁছাতেই রিয়াজ তাজকিয়াকে কোলে নিয়ে ভিতরে যায়।
রিয়াজের চিৎকারে ডক্টর দৌড়ে আসে। নার্সরা সহ এসে তাজকিয়াকে বেডে শোয়ায়। ডক্টর এসে রিয়াজকে বলে, স্যার আপনি বাহিরে যান, আমরা দেখছি। কথাটা বলার সাথে সাথে রিয়াজ ডক্টরের কলার ধরে এক হাত উপরে তুলে ফেলে। নার্স সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। রিয়াজ ডক্টরকে শূন্যে রেখে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, আমার সামনেই চিকিৎসা হবে, আর এক্ষুনি তাকে সুস্থ করতে হবে। রিয়াজের স্বরে অনেক ভয়ানক ভাব ছিল, যেন ডক্টরকে কাঁচা খেয়ে ফেলবে। এরপর রিয়াজ ডক্টরকে ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়ে। কান্না করতে লাগলো রিয়াজ। ডক্টর কাশি দিতে দিতে দৌড়ে যায় তাজকিয়ার কাছে। রিয়াজ দুই হাতের মাঝে মুখ লুকিয়ে বিশাল চিন্তায় পড়ে যায়। 5 মিনিট পর ডক্টর বলল, স্যার উঠুন। রিয়াজ মাথা তুলে দাঁড়িয়ে যায়। এরপর বলল, কিছু হয়নি তো? ডক্টর বলল, কিছু বলতে কিছু হয়নি, সামান্য আঘাতে জ্ঞান হারিয়েছে। আর এইটা নিয়ে আপনি যে কাণ্ড করলেন, বাসায় রাখলেও কিছুক্ষণ বাদে জ্ঞান ফিরে আসতো। তবুও আমি ব্যথার ওষুধ দিয়েছি, সময় মতো খাইয়ে দিবেন, আর যে কোনো সময় ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। কথাটা বলে ডক্টর সাহেব মুখ বাঁকা করে চলে যায়। ডক্টর দরজা খুলে বের হতেই রিয়াজের মা আর তাজকিয়ার ফ্যামিলির অনেকে রুমে প্রবেশ করে। সবাই এসে দেখে রিয়াজ গা ভর্তি ঘাম নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে এরা তাজকিয়ার কাছে গিয়ে কান্নাকাটি লাগিয়ে দেয়। কেউ রিয়াজের কাছে এসে জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছিল? রিয়াজ মুখ তুলে বলে, আমি বাসায় যাচ্ছি, আম্মুর সাথে তাজকিয়াকে পাঠিয়ে দিবেন। এইটা বলে রিয়াজ রুম ত্যাগ করে। সবাই কিছুটা বিস্মিত হয়। সাহেলা বেগম তাজকিয়ার পাশে বসার পরই তাজকিয়ার জ্ঞান ফিরে। আর দেরি না, সাহেলা বেগম বলে উঠল, কি হয়েছে মা, তোমার এই হাল হলো কিভাবে? তাজকিয়া চোখ মেলে দেখে সে হসপিটালে, সামনে পুরো ফ্যামিলি। এরপর ধীরে ধীরে তাজকিয়া বলল, না মা তেমন কিছু না, বাথরুমে পা পিছলে পড়ে যাই আমি, এরপর আর কিছু মনে নেই। মা বলল, তোর গালে আঙুলের ছাপ কেন? কথাটা শুনেই তাজকিয়া ঘাবড়ে যায়। এইবার কি জবাব দিবে? রিয়াজ যে চর মেরেছে তা তো লুকোতেই হবে। তাজকিয়া আবার বলল, আমি পড়ে যাবার সময় রিয়াজ দৌড়ে এসে আমায় ধরার চেষ্টা করে, আর তখনই গালে ওর হাত লেগে যায়, হয়তো তখন হয়েছে। মা বলল, রিয়াজ তোকে ধরলে তোর কপাল ফাটলো কিভাবে? তাজকিয়া বলল, উফ, এত প্রশ্ন করো কেন, উনি কোথায়? মা বলল, বাসায় গেছে, বলেছে তোকে তোর শাশুড়ির সাথে পাঠিয়ে দিতে। তাজকিয়া বলল, আমাকে হসপিটালে নিয়েছে কে? মা বলল, কে আবার, রিয়াজ নিজে। এরপর রিয়াজের পাগলামির কথা সাহেলা বেগম বলে তাজকিয়াকে। নার্স এসেও ডক্টরের সাথে করা আচরণটা সবাইকে বলে দেয়। তাজকিয়া কিছুই বুঝতে পারে না, রিয়াজ দুইভাবে আচরণ কেন করে, নাকি তাকে দিয়ে করানো হচ্ছে। তাজকিয়া কিছুই বুঝতে পারে না, রিয়াজ দুইভাবে আচরণ কেন করে, নাকি তাকে দিয়ে করানো হচ্ছে। তাজকিয়া ভাবনা শেষ প্রান্তে পৌঁছতে পারে না, কারণ যদি রিয়াজের গায়ে সে জিন প্রবেশ করে, এসব করে, তাহলে তো রিয়াজ পরবর্তীতে সব বলতো। ভালো কাজটাও সে সুস্থ মস্তিষ্কে করছে, খারাপ আচরণটাও সুস্থ মস্তিষ্কে করছে। তাহলে উত্তর কি হবে ভাবতে থাকে তাজকিয়া, কিন্তু কোনো উত্তর মেলে না। সন্ধ্যা 7টা। তাজকিয়াকে বাসায় নিয়ে আসে মরিয়ম বেগম। রিয়াজ তার রুমে। মরিয়ম বেগম তাজকিয়াকে রিয়াজের রুমে নিয়ে যায়। দুজনেই গিয়ে দেখে রিয়াজ শুয়ে আছে। মরিয়ম বেগম তাজকিয়াকে রুমে ছেড়ে দিয়ে নিচে চলে যায়। তাজকিয়া রিয়াজের পাশে গিয়ে বসে। কিছু বলতে যাবে, তখনই রিয়াজ হুট করে বসে যায়। তাজকিয়া ভয় পেয়ে যায় কিছুটা। হুট করে একটা মানুষ এইভাবে আচরণ করলে যে কেউ ভয় পাবে। রিয়াজ বিছানা থেকে দৌড়ে যায় দরজার দিকে। এরপর দরজা বন্ধ করে আবার দৌড়ে আসে, এসে তাজকিয়ার পাশে বসে, তাকে টেনে বুকে নেয়। তাজকিয়া কিছু বোঝাতে পারে না, এইটা কেমন আচরণ সেটাই ভাবছে। ভয়ে সে রিয়াজকে কোনো প্রশ্নও করছে না, কারণ তার রাগটা প্রশ্নের পরেই উঠে। তাজকিয়াও রিয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে। অনেকক্ষণ পর রিয়াজ তাজকিয়াকে ছেড়ে ওর দুই গালে দুইটা হাত রাখে। তাজকিয়ার চোখ রিয়াজের চোখের দিকে। রিয়াজের চোখে প্রচুর পানি। এতক্ষণ সে কান্না করছিল। রিয়াজের চোখে পানি দেখে তাজকিয়ার চোখেও পানি এসে যায়। এই পানি আসার কোনো কারণ থাকে না, অনুভূতিটা নিজে থেকেই যেন কেঁদে দেয়। রিয়াজ তাজকিয়ার চোখে চোখ রেখে বলে, আমাকে ক্ষমা করো। তাজকিয়ার চোখে এখন আরও বেশি পানি চলে আসে। এই পানি আসার কারণ আছে। এই পানি তখনই আসে যখন একটা মানুষ কল্পনার বাহিরে বেশি খুশি হয়। রিয়াজ তাজকিয়ার চোখের পানি মুছে দেয়। এরপর তাজকিয়ার ঠোঁটটা কাছে আনতে থাকে। তাজকিয়া দুই চোখ বন্ধ করে দেয়।
রিয়াজ ধীরে ধীরে তাজকিয়াকে কাছে আনতে লাগলো। এরপর ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ করেই রিয়াজ তাজকিয়াকে জোরে একটা ধাক্কা দেয়। তাজকিয়া আবারও ভয় পেয়ে যায়। হঠাৎ যেন রিয়াজের রূপ বদলে যায়। রিয়াজ এক লাফে পিছনে চলে যায়। এরপর হাঁপাতে থাকে। অনেক হয়রান দেখাচ্ছে তাকে। তাজকিয়া শুধু রিয়াজের কাণ্ড দেখে যাচ্ছে। কেমন যেন অদ্ভুত আচরণ করছে সে। রিয়াজ তাজকিয়ার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? তাজকিয়া হ্যাবলার মতো তাকিয়ে থাকে। রিয়াজ হুট করে তাজকিয়ার সামনে এসে গলা টিপে ধরে। তাজকিয়া রিয়াজের হাত ধরে গলা ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। চোখ বড় করে ফেলে তাজকিয়া। রিয়াজ তাজকিয়ার গলা ধরে ধপাস করে বিছানায় ফেলে দেয়। তাজকিয়া ঠোঁট বিছানায় লাগতেই দাঁতের সাথে ঘষা লেগে ঠোঁট ফেটে যায়। রিয়াজ তার উপরে তাজকিয়ার ঘাড়ে মুঠ করে ধরে বিছানার সাথে চেপে রাখে। পুরো মুখে রক্ত জমে যায় তাজকিয়ার। রিয়াজ এক হাতে তাজকিয়ার মুখ বিছানায় চেপে ধরে, অন্য হাতে কোমর থেকে নিজের বেল্ট খোলা শুরু করে। তাজকিয়া শব্দও করতে পারছে না। বিছানা চাপে ওর মুখ আটকে গেছে। রিয়াজ বেল্ট খুলে তাজকিয়ার পিঠে জোরে জোরে মারতে লাগলো। তাজকিয়া এক একটা আঘাতে চিৎকার দিতে থাকে, কিন্তু সেই চিৎকারের শব্দ বের হয় না রুম থেকে। বিছানার সাথে মুখ চেপে ধরায় তাজকিয়ার শব্দ বিছানাতেই কবর হয়ে যায়। রিয়াজ একের পর এক আঘাত করতেই থাকে। শাড়ি আর সালোয়ারের মধ্যে পিঠের সাইড খালি ছিল। সেই পিঠের মধ্যে বেল্টের আঘাত করছে। বারবার এক জায়গাতেই মারতে থাকে রিয়াজ। আঘাত করতে করতে একসময় তাজকিয়ার পিঠ থেকে রক্ত বের হতে থাকে। তাজকিয়া চিৎকার দিয়েও কারো সাহায্য পাচ্ছে না। কিছুক্ষণ পর রিয়াজ আঘাত করা বন্ধ করে বলল, চুপ, একদম চুপ। রিয়াজের ধমকে তাজকিয়া চুপ হয়ে যায়। রিয়াজ তাজকিয়ার ঘাড় ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ে। তাজকিয়া ব্যথা যন্ত্রণায় উঠতেও পারছে না। ওভাবেই বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। রিয়াজ ঘামিয়ে গেছে, হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে তাজকিয়াকে বলল, গোসল করে নতুন শাড়ি পরে নাও, আজকে ডিনার বাহিরে করব। এইটা হচ্ছে এই দম্পতির ঘটনা। তাজকিয়া নামক মেয়েটি রিয়াজের অত্যাচার সহ্য করে যাচ্ছে দিন দিন। রিয়াজ এই ভালো এই খারাপ, যখন মন চাচ্ছে তাজকিয়াকে মারছে, যখন মন চাচ্ছে তাকে আদর করছে। তাজকিয়ার একটাই ভাবনা, রিয়াজের কিছু একটা হয়েছে। সে নিজের ইচ্ছায় এসব করে না। ওর মধ্যে দুইটা চরিত্র দেখা যায়। তাই তাজকিয়া রিয়াজকে ছেড়েও যায় না। সেদিন রাতে ডিনার করতে গিয়েও একটা ঘটনা ঘটে। তাজকিয়া অনেক কষ্টে লেহেঙ্গা পরে রিয়াজের সাথে ডিনারে যায় একটা রেস্টুরেন্টে। চলুন এরপর জেনে আসি কি হয়েছিল। রাস্তার পাশে অনেক বড় একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ছাদে মূলত খাবারের আয়োজন করা হয়। ছাদে বিভিন্ন ফুল গাছ আর লাইটিং দিয়ে অনেক সুন্দর করে সাজানো। রিয়াজের গায়ে কালো কোট প্যান্ট, তাজকিয়ার গায়ে লেহেঙ্গা, সব ঠিকঠাক। শুধু তাজকিয়ার চেহারাটা বাদে ওর চেহারাতে ভয়, হতাশা, আতঙ্ক লেগেই থাকে। দুজনেই একটা টেবিলের সামনে বসে আছে মুখোমুখি হয়ে। রিয়াজ মুচকি হেসে তাজকিয়াকে বলল, কি খাবে বলো? তাজকিয়া বলল, আপনার যা মন চায় অর্ডার দিন। রিয়াজ বলল, তোমার ফেভারিট কিছু নেই? তাজকিয়া বলল, আপনি যা খাবেন সেটাই আমার ফেভারিট। রিয়াজ বলল, তা কিভাবে? একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তাজকিয়া রিয়াজের চোখে তাকায়। এরপর নরম গলায় বলল, আপনাকে যেদিন থেকে দেখেছি ছাদে বসে বসে চা খান, সেদিন থেকেই আমি সকালে চা খাওয়ার অভ্যাস করেছি। যেদিন দেখেছি পাড়া ছেলেদের সাথে মিলে আপনি বিরিয়ানির পার্টি দিয়েছেন, সেদিন থেকেই আমি বিরিয়ানি পছন্দ করতাম। যেদিন দেখেছি দোকানদার আপনাকে চকলেট দিয়েছে, মানে 2 টাকা ভাঙতি ছিল না বলে উনি আপনাকে চকলেট দেয়, আপনি সেই চকলেট ফেলে দিয়ে বললেন চকলেট আপনি খান না, সেদিন থেকে আমিও চকলেট খাওয়া বন্ধ করে দিয়েছি। সব ধরনের, আপনার পছন্দ আমার পছন্দ, আপনি যা ইচ্ছে অর্ডার করুন, ওটাই আমার পছন্দ। কথাগুলো শুনে রিয়াজের মুখ কালো হয়ে যায়। এরপর কর্মচারীদের ডাক দিয়ে কিছু খাবারের অর্ডার করে। খাবার আসতে 5 মিনিট লেট হবে। এই 5 মিনিট রিয়াজ মুখ কালো করে বসেছিল। এদিকে টেবিলে খাবার আসতে রিয়াজ তাজকিয়ার প্লেট ওর দিকে এগিয়ে দেয় আর নিজেরটা নিজে টেনে নেয়। তাজকিয়া রিয়াজের দিকে তাকিয়ে আছে। রিয়াজ চামচটা হাতে নিয়ে বিরিয়ানিতে দেয়। 1 চামচ বিরিয়ানি মুখে দিয়ে রিয়াজ দাঁতের নিচে ঘষতে থাকে। তাজকিয়াও হাত দিয়ে চামচ দিয়ে খেতে যাচ্ছিল। তখনই রিয়াজ বসা থেকে উঠে তাজকিয়ার প্লেটটা নিয়ে নেয়। তাজকিয়া চামচ হাতে নিয়ে রিয়াজের দিকে তাকাতেই রিয়াজ পুরো বিরিয়ানির প্লেট তাজকিয়ার মাথায় ঢেলে দেয়। কর্মচারী সহ সবাই রিয়াজের দিকে তাকিয়ে আছে। রেস্টুরেন্টের আরও মানুষজনও অবাক হয়ে তাদের দেখে যাচ্ছে।
তাজকিয়া চোখ বন্ধ করে ফেলে। রিয়াজ এক লাথি দিয়ে টেবিলটা ভেঙে ফেলে। সবাই আরও অবাক হয়ে যায়। তাজকিয়া ভয়ে চিৎকার দিয়ে 2 হাত পিছনে গিয়ে দাঁড়ায়। রিয়াজ তাজকিয়ার চুল ধরে টানতে টানতে রেস্টুরেন্টের দরজার দিকে নিয়ে আসে। একটা কর্মচারীকে ডাক দিতে রিয়াজ পুরো মানিব্যাগ দিয়ে দেয়। এরপর তাজকিয়ার চুল ধরে রিয়াজ রেস্টুরেন্ট থেকে বের হতে লাগলো। তাজকিয়া রিয়াজের হাত ধরে কান্না করা শুরু করে। রিয়াজ এবার তাজকিয়ার চুল ছেড়ে মাথায় থাপ্পড় মারতে থাকে আর বলতে লাগলো, বাসার দিকে যা। মাথার থাপ্পড় মারতে মারতে রেস্টুরেন্ট থেকে বের করে তাজকিয়াকে। রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে শুধু। রাস্তা অবধি এনে তাজকিয়াকে গাড়িতে উঠতে বলে রিয়াজ। তাজকিয়া গাড়ির পাশে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। রিয়াজ নিজের হাতে দরজা খুলে তাজকিয়ার চুল ধরে আবার, এরপর ধাক্কা দিয়ে গাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়। তারপর দরজা বন্ধ করে এপাশে এসে নিজেও গাড়িতে বসে। এরপর গাড়ি স্টার্ট করে সোজা বাসার দিকে রওনা করে। রিয়াজ কিছুক্ষণ বাদে গাড়ি নিয়ে বাসায় পৌঁছে যায়। এরপর তাজকিয়াকে গাড়ি থেকে বের করে রুমে নিয়ে যায়। তাজকিয়ার চুলে এখনও বিরিয়ানির ঝোল আর চাউল লেগে আছে। বাসার কলিং বাজাতেই মরিয়ম বেগম দৌড়ে এসে দরজা খোলে। দরজা মেলতে রিয়াজ তাজকিয়ার হাত ধরে টেনে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। মরিয়ম বেগম হাঁ করে তাকিয়ে আছে। সেজে গুজে হাসি মুখে বের হয়েছিল ওরা, কিন্তু এইভাবে ফিরল কেন কিছুই বুঝতে পারে না মরিয়ম বেগম। উনি রিয়াজের পিছু পিছু যেতে চাইলে আবার থেমে যায়, কারণ রুমে ঢুকে রিয়াজ দরজা বন্ধ করে দেয়। এদিকে তাজকিয়াকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে রিয়াজ ব্যালকনিতে চলে যায়। তাজকিয়া বিছানায় শুয়ে কান্না করতে থাকে। রিয়াজ ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ পর সিগারেট হাতে করে নিয়ে রিয়াজ রুমে আসে। এসে তাজকিয়াকে আবার তুলে। কান্না করতে করতে মেয়েটির মুখ লাল হয়ে যায়। রিয়াজ সিগারেট ফ্লোরে ফেলে দিয়ে তাজকিয়াকে বলল, তোমার এই হাল যে করেছে তাকে আমি ছাড়বো না, ওয়াদা করলাম। রিয়াজের কথা শুনে তাজকিয়া মুখ তুলে তাকায়। দেখে রিয়াজের চোখ আগুনের মতো জ্বলছে। তাজকিয়া অবাক হয়ে যায়, কারণ সেই জিনের চোখও এইভাবে আগুনের মতো জ্বলত। রিয়াজ তাজকিয়াকে বলল, ঠিকই শুনেছ, আমি তাকে ছাড়বো না, একটু অপেক্ষা করো। বলে রিয়াজ এক দৌড় দেয়। তাজকিয়া তাকিয়ে থাকে। রিয়াজ দৌড়ে ব্যালকনিতে এসে এক লাফ দেয়। তাজকিয়া জানালা দিয়ে স্পষ্ট দেখে রিয়াজ ব্যালকনি থেকে লাফ মেরে নিচে নয়, উপরের দিকে উড়ে যাচ্ছে। গল্পের মোড় থেমে যায় আরও একটা রহস্যের মাঝে। তবে কি এই গল্পের আরও কোনো চরিত্র আছে? তাজকিয়াকে বারবার যেহেতু রিয়াজই অত্যাচার করে, তবে রিয়াজ কাকে উদ্দেশ্য করে বলল? তাজকিয়ার জীবন কি এভাবেই চলবে? রিয়াজ কে? কি তার পরিচয়? তার ভিতরে জিন প্রবেশ করলে নিজ জ্ঞানে সে কেন করছে অত্যাচার? রহস্য কোথায়? জানতে হলে লাইক, কমেন্ট, শেয়ার দিন, ঘটনামূলক মন্তব্য করুন। তাজকিয়া তাকিয়ে থাকে। রিয়াজ দৌড়ে ব্যালকনিতে এসে এক লাফ দেয়। তাজকিয়া জানালা দিয়ে স্পষ্ট দেখে রিয়াজ ব্যালকনি থেকে লাফ মেরে নিচে নয়, উপরের দিকে উড়ে উঠে যাচ্ছে। তাজকিয়া হতভাগার মতো তাকিয়ে আছে। এইটা সে কি দেখলো? হয়তো এমন ঘটনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তাজকিয়া দৌড়ে এসে ব্যালকনিতে দাঁড়ায়। উপরে কাউকেই দেখা যায় না। চিন্তায় পড়ে যায় সে। কি করবে সেটাই জানে না সে। নিজেকে একরকম পাগল পাগল মনে হচ্ছিল তার। তাজকিয়া ব্যালকনি থেকে আবার ফিরে আসতে চাইলে কেউ পিছন থেকে তার হাতটা ধরে ফেলে। হঠাৎ কারো স্পর্শ পেয়ে তাজকিয়া থমকে দাঁড়ায়। তবে তার বিশ্বাস ছিল এটা রিয়াজ, এবং তার ধারণা ভুল হয়নি। রিয়াজ তাজকিয়ার হাত ধরে দাঁড় করায়, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে রিয়াজের মুখ রক্তাক্ত হয়ে আছে। মনে হচ্ছে কারোর সাথে যুদ্ধ করে এসেছে। তাজকিয়া প্রশ্ন করার আগেই রিয়াজ বলল, কথা বেশি বলার সময় নেই, তাড়াতাড়ি চলো, হাতে সময় কম। তাজকিয়া কিছু বুঝতে পারে না। রিয়াজ তার হাত ধরে টান দেয়, আর এক টানে তাজকিয়া রিয়াজের বুকে চলে আসে। এই প্রথম তাজকিয়া রিয়াজের বুকে তার মাথা রেখে পরম শান্তি পায়। রিয়াজ তাজকিয়াকে নিয়ে আবার এক লাফ দেয়। ভয়ে তাজকিয়া চিৎকার দিয়ে ওঠে, কিন্তু লাভ নেই। ততক্ষণে রিয়াজ শূন্যের উপর ভাসছে। তাজকিয়া ভয়ে চোখ বন্ধ করে দেয়। চোখ মেলে তাকিয়ে নিজেকে একটা জঙ্গলে আবিষ্কার করে। রিয়াজকে এখনো জড়িয়ে ধরে আছে সে। তাজকিয়া মুখটা তুলে রিয়াজের দিকে তাকায়, কিন্তু রিয়াজের দৃষ্টি ছিল সামনে, অর্থাৎ তাজকিয়ার পিছনে। তাজকিয়াও রিয়াজের দৃষ্টি ফলো করে পিছনে তাকায়, আর দেখে বড় বড় 4 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের গায়ে সাদা পাঞ্জাবি, দেখতে অনেক লম্বা। তাদের মুখ কালো, কুৎসিত, চোখ আগুনের মতো লাল, আর হাতের নখ অনেক বড়। তাজকিয়া এক নজর দেখে রিয়াজকে শক্ত করে আবার জড়িয়ে ধরে। রিয়াজ তাজকিয়াকে বলল,
ভয় পাবার কিছু নেই, আমি আছি। রিয়াজের কথায় আবার সাড়া দেয় তাজকিয়া। রিয়াজ তাজকিয়াকে পাশে দাঁড় করিয়ে সামনে থাকা জিনগুলোর সাথে কথা বলা শুরু করে। রিয়াজ নিজেই বলল, আমি আমার ওয়াদা ফিরিয়ে নিচ্ছি, আমার দ্বারা এমন হবে না। সামনে থাকা একটা জিন বলল, তুমি ভুলে যাচ্ছ তুমি একটা জিন। ওদের কথা শুনেই তাজকিয়া রিয়াজের দিকে তাকায় ভয়ের চাহনিতে। রিয়াজ তাজকিয়াকে মাথা নাড়িয়ে সান্ত্বনা দিল। এরপর রিয়াজ সেই জিনগুলোকে বলে, হ্যাঁ আমি জিন, তো আমাকে কেন মানব জাতির সাথে জীবনযাপন করতে বলা হয়েছে? কেন আমাকে জিন রাজ্যে জায়গা দেওয়া হয়নি? ভালোবাসা কি সেটা কেন শেখানো হয়েছে? মায়া জন্মায় কিভাবে সেটা কেন আমাকে উপলব্ধি করতে হয়েছে? জিনটা বলল, ভুল বোঝার কিছু হয়নি। মানব জাতির সাথেই যেহেতু আমাদের এই কাজ, তাই মানব জাতিকে আগে বোঝা লাগবে। আর তোমাকে মানব জাতিতে পাঠিয়েছি যাতে মানুষের মন তুমি সহজে বুঝতে পারো। জিন রাজ্যের অভ্যেস তোমার ভিতর একবার চলে এলে তুমিও কখনো মানুষকে হাতের মুঠোয় আনতে পারতে না। সব কিছু মিলিয়ে তোমাকে মানব জাতির কাছে পাঠানো হয়। রিয়াজ বলল, আমি আর পারবো না, এইবার আমি মানুষ হতে চাই। আর আমার মনে মানুষত্ব কী তা প্রকাশ পেয়েছে। আমি আর জিন রাজ্য পেতে চাই না, মানুষ হয়েই বাঁচতে চাই। জিনটা বলল, তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ। তোমার এই ভুলের জন্য জিন রাজ্যে আমাদের জবাবদিহি করতে হবে। রিয়াজ বলল, জিন রাজাকে বলে দিন আমি আমার ওয়াদা ফিরিয়ে নিয়েছি, আমি মানুষের মাঝে মানুষ হয়ে বাঁচতে চাই। জিনটা বলল, মহারাজ রেগে গেলে ভালো কিছু হবে না। এর চেয়ে ভালো হবে তুমি এই মেয়েকে আমাদের হাতে তুলে দাও। আজ 16 বছর পর এই দিন আসছে। এই দিনের জন্য জিন রাজ্যের সবাই অপেক্ষা করেছিল। রিয়াজ বলল, হ্যাঁ, এই দিনের জন্য আমিও অপেক্ষা করেছিলাম, কিন্তু একটা মানুষের জীবন নিয়ে একটা জিনকে জীবিত করা কি নিয়মে পড়ে? এটা সম্পূর্ণ অন্যায়। জিনটা বলল, আমি তোমাকে বোঝাতে পারছি না তুমি কত বড় ভুল সিদ্ধান্ত নিচ্ছ। মহারাজের আদেশ অমান্য করা কত বড় শাস্তি হতে পারে তোমার ধারণা আছে? রিয়াজ বলল, সাথে আমার এই ধারণা আছে যে জিন আর মানুষ হত্যা করা মহাপাপ। আমি এমন পাপ করতে পারবো না। জিনটা বলল, দেখো রিয়াজ, আমরা আর পাচ্ছি না, তুমি নিজেও বিপদে পড়ছো আর আমাদেরও বিপদে ফেলতেছো। রিয়াজ বলল, অন্যায়ের মোকাবিলা করার জন্য আমি সব ধরনের লড়াই করব। জিনটা বলল, সীমা লঙ্ঘন করে ফেলতেছো রিয়াজ, এবার কিন্তু আমাদের রাগিও না, নয়তো এই মেয়ে আর তুমি দুজনেই মরবে। রিয়াজ বলল, সাহস থাকে তো এই মেয়ের গায়ে একবার স্পর্শ করে দেখাও। 4টা জিনে রেগে গেল প্রচুর। এদিকে তাজকিয়া কিছুই বুঝতে পারে না, তাকে নিয়ে কেন এত কথা হলো, এর পিছনে রহস্য কি তার কিছুই জানে না তাজকিয়া। কিন্তু তাজকিয়া এইটা বুঝতে পারে 16 বছর ধরে তাজকিয়াকে নিয়ে এই জিনরা ফলো করছে। এদিকে 4টা জিনই রেগে গিয়ে ফুলতে থাকে। রিয়াজও কম না, সেও রেগে আগুন হয়ে আছে। হঠাৎ একটা জিন উড়ে এসে তাজকিয়ার গলা ধরতে চায়, তবে রিয়াজ তাদের সমান লম্বা হয়ে যায় আর সাথে সাথে সেই জিনের গলা উল্টো করে ধরে ফেলে। কিছু না ভেবেই রিয়াজ জিনটাকে মাটিতে আছাড় মারে। প্রায় 1 ফুট মাটির নিচে ঢুকে যায় জিনটা। রিয়াজ রাগে ভয়ঙ্কর একটা আওয়াজ ছাড়ে। তাজকিয়া এখন রিয়াজকে দেখেও ভয় পেয়ে যায়। রিয়াজের চোখ আগুনের মতো লাল হয়ে যায়, দেহের গঠন জিনের মতোই লম্বা হয়ে যায়, আর রিয়াজের শরীর থেকে একটা সাদা আলো বের হচ্ছে, যা একটা পাঞ্জাবের মতোই দেখায়। রিয়াজ মাটি থেকে সেই জিনকে তুলে আকাশের দিকে ছুঁড়ে মারে। জিনটা নিমেষেই কোথায় হারিয়ে যায়। বাকি 3টা জিন তারা দাঁত বের করে আর বিশাল বড় হাঁ করে এগিয়ে আসে রিয়াজের দিকে। রিয়াজ একজনের গলা চেপে অন্যজনের মুখ চেপে ধরে, কিন্তু আরেকজন হুট করে এসে রিয়াজের ঘাড়ে কামড় বসায়। রিয়াজ দুজনকে 2 হাতে আছাড় মারে, এরপর কামড় দেওয়া জিনটাকে ধরে মাটিতে আছাড় মারে। 3টা জিনই হেরে গিয়ে হার মেনে নেয়। আর তখনই একটা আলো উপর থেকে নেমে আসে। তাজকিয়া আর রিয়াজ সেই আলোর দিকে তাকাতে তাকাতে অজ্ঞান হয়ে যায়। ধীরে ধীরে দুজনেরই চোখ মেলে রিয়াজ অনুভব করতে পারে আশেপাশে অনেক জিন আছে। সাথে সাথে রিয়াজ উঠে যায় এবং আশেপাশে তাকিয়ে দেখে তাকে জিন রাজ্যে আনা হয়েছে। চারিপাশে মাঠ আর মাঠের সাইডে একটা বিশাল চেয়ার, সেই চেয়ারে মহারাজ বসে আছে। রিয়াজ পাশে তাকিয়ে দেখে তাজকিয়া শুয়ে আছে সেখানে। জিন রাজা গলার স্বর ছেড়ে বলল, তুই বেয়াদবি কোনে করছিস? আমার রাজ্যের জিনদের কেন মেরেছিস? জিন রাজার ধমকে পুরো মাঠ কাঁপতে লাগলো এবং তাজকিয়াও চোখ খুলে যায়। তাজকিয়া চোখ মেলে তাকিয়ে দেখে এই অবস্থা। ভয়ে সে রিয়াজের পিছনে গিয়ে লুকায়। রিয়াজ জিন রাজাকে বলা শুরু করে, মহারাজ ক্ষমা করবেন,
কিন্তু আমার দ্বারা এটা কখনো সম্ভব না। মহারাজ বলল, এই মেয়ের দাদা আমাদের খায়রুল জিনকে গোলাম বানিয়ে কি করেছে মনে নেই? রিয়াজ বলল, হ্যাঁ মনে আছে। খায়রুল জিনকে শক্তিশালী বানাতে গিয়ে মেরে ফেলেছিল, কিন্তু এতে তো মানুষটা দোষ নেই। উনি ভুল করে কয়েকটা মন্ত্র পড়েছে বলেই খায়রুল জিন মারা যায়। আর সাথে তো এই মেয়ের দাদাও মরেছে, তবে এর শাস্তি তাজকিয়া কেন পাবে? মহারাজ বলল, ওর দাদা মরার আগে একটা মন্ত্র পড়ে আর তার মেয়ের দেহে শক্তি দেয়, অর্থাৎ তার মৃত্যুর পর খায়রুল জিন এই মেয়ের মা অর্থাৎ সাহেলা বেগমের গোলাম থাকতো। কিন্তু সাহেলা বেগম বিয়ে করে ফেলায় সেই শক্তি চলে এসেছে এই মেয়ের দেহে। ওর দাদা মারা গেলেও খায়রুল এখনো মরেনি। এই মেয়ের হৃৎপিণ্ড বের করে তাজা রক্ত খায়রুলের দেহে ফেললেই আবার সে জিন্দা হবে। রিয়াজ বলল, মহারাজ ভুল মাফ করবেন, খায়রুল জিন্দা নয়, তাকে জিন্দা করছেন আপনি। আপনার কথা অনুযায়ী আমি মরিয়ম বেগমের গর্ভে গেছিলাম সেই 25 বছর আগে। নতুন জন্ম হওয়ায় কিছু মনে ছিল না। রাজ্যের জিনরা আমায় ধীরে ধীরে সব মনে করায়। ছোটবেলা থেকেই আমি এই মেয়েকে নজরে রেখেছি, তার যাতে বিয়ে না হয় সব কিছুতে খেয়াল করেছি। মানব জাতির সাথে মিশেছি। আমার পুরো 25 বছর আমি মানুষের সাথে তাল মিলিয়েছি, কিন্তু তখন আমি বুঝতাম না, আমি শুধু আদেশ পালন করায় ব্যস্ত ছিলাম। আপনার কথা অনুযায়ী আমি এই মেয়েকে বিয়ে করেছি। বিয়ের পর তার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করেছি, শুধু দায়িত্ব পালন করার জন্য। তার মনে আমার জন্য যাতে একটুও ভালোবাসা না থাকে সেই ব্যবস্থা করায় ব্যস্ত ছিলাম। বিয়ের আগে তার সাথে অশ্লীল কাজে লিপ্ত হয়েছি, শুধুমাত্র তাকে ডিপ্রেশনে ফেলে আমার দিকে ঝুঁকাতে। আমার প্রতিটি স্পর্শ সে চিনতে না পারলেও তার মনে আমি আমার জায়গা করে রেখেছি, যাতে অন্য কাউকে বিয়ে করে সেই শক্তি খরচ না করে। কিন্তু আজ আমি বুঝতে পারছি আমি অন্যায় করে এসেছি। হিসেব করলে সে এখন আমার স্ত্রী। আমি জিন জাতি ত্যাগ করে মানুষ হতে চাই। কাউকে জিন্দা করার জন্য আমি কখনো কারোর জীবন শেষ করতে পারি না। রিয়াজের মন্তব্য শুনে সব জিনেরা নিজেদের মাঝে কথা বলা শুরু করে, কিন্তু জিন মন্ত্রী ব্যাপারটা মানতে পারেনি, কারণ খায়রুল জিন ছিল মন্ত্রীর বাবা। জিন মন্ত্রী হুঙ্কার ছেড়ে বলল, তোর এত বড় সাহস, জিন রাজার কথার উপরে কথা বলিস, জিন রাজাকে জ্ঞান দিস? তোর মৃত্যু আজ আমার হাতে। এইটা বলে মন্ত্রী বাতাসের গতিতে রিয়াজের দিকে ছুটে আসে। রিয়াজ হঠাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করে বসে, এরপর হাতের নখ বড় করে সেও দৌড় দেয়। মন্ত্রীর কাছাকাছি আসতে রিয়াজ হাতের নখ মন্ত্রীর এক চোখে ঢুকিয়ে দেয়। শুধু নখ ঢুকায়নি, মন্ত্রীর চোখ তুলে নিয়ে আসে। মন্ত্রী মাঠে পড়ে ধরপড় করা শুরু করলো। সেই মুহূর্তে বাকি জিনরা খেপে যায় রিয়াজের উপর। রিয়াজও প্রস্তুতি নেয় লড়াই করার জন্য। এদিকে এসব দেখে জিন রাজা ধমক দিয়ে বলল, থামো সবাই। জিন রাজার কথায় সবাই আবার শান্ত হয়ে যায়। এরপর জিন রাজা বলতে লাগলো, রিয়াজ তার অবস্থান ঠিক রেখে কাজ করেছে। হোক জিন রাজ্য আর হোক মানব জাতি, সব কিছুতেই ভালোবাসার শক্তি প্রবল। তোমরা কেউ রিয়াজের সাথে লড়াই করে পারবে না, কারণ তোমরা লড়াই করবে রাজ্যের জন্য, আর সে করবে ভালোবাসার জন্য, যেখানে মৃত্যুকেও একটু ভয় করে না। আমি সিদ্ধান্ত নিয়েছি রিয়াজ এবং তাজকিয়াকে মানব জাতির অধীনে দেওয়া হবে। আজ থেকে রিয়াজ তার সকল জিন শক্তি ত্যাগ করবে। জিন রাজার কথা শুনে রিয়াজ এবং তাজকিয়া দুজনেই খুশি হয়। এদিকে জিন রাজা আবার একটা আলো ছুঁড়ে মারে তাদের দিকে। সাথে সাথে রিয়াজ আর তাজকিয়ার চোখ ঝাপসা হতে লাগলো। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে রিয়াজের। চোখটা মেলেই সে লাফিয়ে ওঠে। এইটা কেমন স্বপ্ন দেখেছে সে? আদৌ কি এটা স্বপ্ন ছিল নাকি সত্য? রিয়াজ নিজেও জানে না। আর তখনই তাজকিয়া চা বানিয়ে রিয়াজের সামনে রাখে। রিয়াজ চা নিয়ে টেবিলে রাখে। এরপর তাজকিয়াকে টান দিয়ে বুকে নিয়ে আসে। তাজকিয়া লাজুক চেহারা নিয়ে বলল, দুষ্টু ছাড়ো, আম্মু চলে আসবে তো। রিয়াজ বলল, আসুক, তাতে আমার কি? আমার বউকে আমি যখন তখন আদর করব। তাজকিয়া বলল, শোনো না, কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। খুবই বাজে ছিল, তবে বেশ মজা পেয়েছি। পুরো মুভির মতো কাহিনী ছিল। রিয়াজ বলল, আমিও তো একটা দেখেছি। আমার আর তোমার মাঝে কত মিল। তাজকিয়া বলল, হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার জামাই বলে কথা। রিয়াজ বলল, তোমার কপালে এইটা কিসের আঘাত? তাজকিয়া বলল, জানি না, ঘুম থেকে ওঠার পরই দেখে যাচ্ছি। রিয়াজ বলল, একটু সাবধানে তো চলতে পারো। আচ্ছা বাদ দাও, আসো একটু ইয়ে করি। তাজকিয়া বলল, ইয়ে কি? রিয়াজ বলল, ইয়ে মানে ওই যে ইয়ে। তাজকিয়া বলল, কি ইয়ে মানে করতেছো? রিয়াজ বলল, এই মাইয়া বুঝে না কেন? চল ইয়ে কি তোকে বুঝাই।
বলেই তাজকিয়াকে বিছানায় ফেলে রিয়াদ ঝাঁপিয়ে পড়ে। পুরো ঘটনা স্বপ্নের মতো তাদের জীবনে থেকে যায়। দুজনের কাছেই সবকিছু স্বপ্ন হিসেবে রয়ে গেল। তবে কি এইটা আসলেই স্বপ্ন ছিল, নাকি জিন রাজা তাদের মস্তিষ্ক থেকে সব মুছে স্বপ্নতে পরিণত করে ফেলেছে? রহস্য, কিছু রহস্য আসলেই রয়ে যায়, যার সমাধান থাকে না। তেমনই এইটাও একটা রহস্য, কিন্তু এর সমাধান করবেন আপনি। আপনার কি মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের গল্পের ব্যাপারে সকল আলোচনা, সমালোচনা, অভিযোগ, অনুভূতি, সহানুভূতি জানান কমেন্টে। অন্য গল্প আসবে, তবে সবাই গল্পগুলো শেয়ার করার অনুরোধ করছি। আপনার একটা শেয়ারের জন্য আরও অনেক অনেক মানুষ গল্পটা শুনতে পারবে। আপনারা যদি বলেন শেয়ার করবেন কোথায়, তাহলে আমি বলবো ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ভয়েস স্টোরি-এর ফেসবুক পেজ। ফ্রেন্ড যারা ফ্যান্টাসি গল্প শুনতে ভালোবাসে সবার সাথে শেয়ার করতে পারেন।